হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা চ্যানেল। আগের ভিডিওতে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে এবার থেকে প্রত্যেকটা সপ্তাহে কেমিস্ট্রির একটা করে ক্লাস তোমাদের আসতে থাকবে। তো সেই কথা অনুযায়ী আজকেরই তোমাদের প্রথম ক্লাস। ওকে, আজকের থেকে কেমিস্ট্রির ক্লাস শুরু হচ্ছে এবং এরপর থেকে প্রতি সপ্তাহে একটা করে রেকর্ডিং ভিডিও তোমরা পেতে থাকবে বা তোমরা পাবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকে যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেটা হচ্ছে চ্যাপ্টার 2। তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার চ্যাপ্টার 1 কোথায় গেল? চ্যাপ্টার 1 কি স্যার আপনি পড়াবেন না? না, চ্যাপ্টার 1 আমি নিশ্চয়ই পড়াবো, সেটা পরে পড়াবো। তবে আমি ক্লাসটা শুরু করছি চ্যাপ্টার 2 দিয়ে। ওকে, চ্যাপ্টার 1 আমি তোমাদের পরে পড়িয়ে দেবো। চ্যাপ্টার 2তে কি আছে? চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে পরমাণুর গঠন, ইংলিশে যাকে বলা হয় স্ট্রাকচার অফ অ্যাটম। তাহলে আজকের আমরা যে চ্যাপ্টারটা পড়বো কেমিস্ট্রির সেটা হচ্ছে আমার পরমাণুর গঠন, ইংলিশে যাকে বলে স্ট্রাকচার অফ অ্যাটম। আমরা কনসেপ্ট পড়বো এবং কনসেপ্টের সাথে সাথে আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে যাব, মানে প্র্যাকটিস করে করে এগোবো, কারণ আমাদের সেমিস্টার 1টা পুরোপুরি এমসিকিউ বেসড। ওকে, এখানে শুধুমাত্র এমসিকিউ কোশ্চেনই তোমাদের দেওয়া হবে। তো চলো চ্যাপ্টারটা স্টার্ট করে দিই। ফার্স্ট, স্ট্রাকচার অফ অ্যাটম। স্ট্রাকচার অফ অ্যাটম। স্ট্রাকচার অফ অ্যাটমকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউক্লিয়ার পার্ট, আর আরেকটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। নিউক্লিয়ার পার্ট বলতে মানে নিউক্লিয় মধ্যস্থ অঞ্চল, আর এক্সট্রা নিউক্লিয়ার পার্ট বলতে নিউক্লিয় বহিস্থ অঞ্চল। এটা নিউক্লিয় বহিস্থ অঞ্চল, এটা হচ্ছে নিউক্লিয় মধ্যস্থ অঞ্চল। এই নিউক্লিয়ার পার্ট কি করে? এই নিউক্লিয়ার পার্ট পদার্থের তেজস্ক্রিয় ধর্মকে ব্যাখ্যা করে। অর্থাৎ এই নিউক্লিয় পার্ট describes the radioactive phenomenon of the substance। অর্থাৎ নিউক্লিয় পার্টের সাহায্যে পদার্থের তেজস্ক্রিয় ধর্মকে ব্যাখ্যা করা যায় এবং এই পার্টটা আমরা ফিজিক্সে পড়বো। এবং এই চ্যাপ্টারে আমাদের শুধু পড়তে হবে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র নিউক্লিয় বহিস্থ অঞ্চল নিয়ে আলোচনা করব এবং অ্যাটমিক মডেল বা পারমাণবিক মডেল নিয়ে আমরা কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করব। ওকে, এবার আমরা একদম ডাল্টনের পরমাণুবাদে চলে যাই। ডাল্টনের পরমাণুবাদে কি বলছে? ডাল্টনের পরমাণুবাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্টস হলো যে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু এবং পরমাণু হচ্ছে কি অবিভাজ্য। তিনি কি বলেছিলেন? পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু এবং পরমাণু কি অবিভাজ্য। পরবর্তীকালে ক্যাথোড রে, এক্স রে ইত্যাদি আবিষ্কার হওয়ার পর আমরা জানতে পারলাম যে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা পরমাণু নয়, পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকেও ভাঙা যায় এবং পরমাণুকে ভাঙলে আমরা 35 ধরনের সাব অ্যাটমিক পার্টিকেল পাই। এই সাব অ্যাটমিক পার্টিকেল কি? পরমাণুর থেকেও ছোট ছোট পার্টিকেল, সেইগুলোকে বলা হয় কি সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে আমি কি বললাম? যে পরমাণুকে ভাঙলে আমরা 35 ধরনের সাব অ্যাটমিক পার্টিকেল পাই। তার মধ্যে তিনটে হচ্ছে মূল কণা, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আর বাদবাকি হচ্ছে কি আনস্টেবল পার্টিকেল। তিনটে হচ্ছে আমার মূল কণা। অর্থাৎ পরমাণুকে যদি আমি ভাঙি, এই হচ্ছে আমার পরমাণু, একে যদি ভাঙা যায় তাহলে আমরা 35 ধরনের সাব অ্যাটমিক পার্টিকেলস পাই। তার মধ্যে তিনটে হচ্ছে মূল কণা বা স্টেবল পার্টিকেলস বা মূল কণা, আর বাদবাকিরা হচ্ছে আনস্টেবল পার্টিকেলস, মানে যাদের স্থায়িত্ব কিছু মুহূর্তের জন্য। সেই স্টেবল পার্টিকেলস কি? 1 নম্বর হচ্ছে ইলেকট্রন, যাকে ই দিয়ে চিহ্নিত করা হয়। 2 নম্বর প্রোটন, যাকে আমি পি দিয়ে চিহ্নিত করি। 3 নম্বর নিউট্রন, যাকে আমি স্মল এন দিয়ে চিহ্নিত করি। এই তিনটে হচ্ছে আমার স্টেবল পার্টিকেল। আনস্টেবল পার্টিকেল কি আছে? অনেক আছে। যেমন ধরো আমি লিখলাম 1 নম্বর পজিট্রন,
পজিট্রন, 2 নম্বর অ্যান্টিপ্রোটন, 3 নম্বর নিউট্রিনো, নিউট্রন নয় নিউট্রিনো, 4 নম্বর অ্যান্টি নিউট্রিনো, 5 নম্বর পাইমেসন, আর 6 নম্বর ধরো মিউমেন্স, এটা একটু লেখা একটু মুশকিল হয়ে গেল, মিউমেন্স। ওকে, মানে এই পাইমেসন আর মিউমেন্স এই দুটো জাপানি পদার্থবিদ ইউকাওয়া কি করেছিলেন, আবিষ্কার করেছেন। এছাড়া আরও আছে আলফা পার্টিকেলস, তারপরে ডয়টেরন এটসেট্রা, এরকম প্রচুর আনস্টেবল পার্টিকেল পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম পরমাণুকে ভাঙলে আমরা 3টে স্টেবল পার্টিকেলস পাই, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এইবার আমরা দেখব এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মাস আর চার্জ কত, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে আমাদের নিজেদের সুবিধার্থে। বিশেষ করে কোশ্চেন করার সময় অনেক সময় তোমাকে বলে দেবে না ইলেকট্রনের মাস কত লাগবে, কিন্তু তোমাকে নিউমেরিক্যালস করার সময় ইলেকট্রনের মাস তোমাকে ব্যবহার করতে হবে, প্রোটনের মাস তোমাকে ব্যবহার করতে হবে, ইলেকট্রনের চার্জ তোমাকে ব্যবহার করতে হবে কোশ্চেন অ্যান্সার করার সময়। ওকে, সেই জন্য আমাদের এদের মাস আর চার্জ আমাদের জেনে রাখা প্রয়োজন। তাহলে ফার্স্ট এখানে আমি লিখছি মাস, আর এখানে আমি লিখছি চার্জ, মাস আর চার্জ। 1 নম্বর হচ্ছে আমার ইলেকট্রন, 2 নম্বর হচ্ছে আমার প্রোটন, 3 নম্বর হচ্ছে আমার নিউট্রন। এদের মাস আর চার্জ জেনে রাখা অনেক ভালো, মানে অনেক কাজে আমার লাগবে। ইলেকট্রনের মাস কত, ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। ওকে, আমি এসআইতে দিয়েছি, তোমরা খুব সহজেই কেজি থেকে ভরে মানে কেজি থেকে গ্রামে কনভার্ট করে নিতে পারবে। কেজি থেকে গ্রামে কনভার্ট করতে গেলে কি করতে হবে, তোমাকে 10 কিউব দিয়ে গুণ করে নিতে হবে। চার্জ কত, এর চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। ওকে, ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ হয়, তাই এর সাইন কি হয়ে যাবে -1.6 × 10⁻19 কুলম্ব। মাইনাস কেন লিখলাম, কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ ধরা হয়। প্রোটনের মাস কত, 1.672 × 10⁻27 কেজি, এটা হচ্ছে প্রোটনের মাস। প্রোটনের চার্জ কি হবে, ইলেকট্রনের চার্জ যা প্রোটনের চার্জও কি সেম, তাহলে সেটা কত 1.6 × 10⁻19 কুলম্ব। তবে ইলেকট্রনকে নেগেটিভ ধরা হয়, প্রোটনকে পজিটিভ ধরা হয়, অর্থাৎ প্রোটনের চার্জ হবে +1.6 × 10⁻19 কুলম্ব। নিউট্রনের মাস হচ্ছে প্রোটনের মাসের সমান, 672 10⁻27 কেজি। এবং নিউট্রন কি, নিউট্রন একটা নিস্তড়িৎ কণা, তাই এর চার্জ কত, 0। ওকে, এই হলো আমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মাস আর চার্জ। তোমাদের এইগুলো একটু মনে রাখতে হবে তোমাদের কোশ্চেন অ্যান্সার করার জন্য, মানে কোশ্চেন অ্যান্সারের সুবিধার্থে। চলো নেক্সট স্লাইড। ওকে, এইবার দেখো আমরা জানলাম পরমাণু বিভাজ্য, পরমাণুকে ভাঙলে 35 ধরনের সাব অ্যাটমিক পার্টিকেলস পাওয়া যায়, তার মধ্যে 3টে হচ্ছে মূল কণা, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। কিন্তু তখন অবধি আমাদের কাছে অজানা ছিল যে পরমাণুর ভিতর ইলেকট্রনটাই বা কোথায় আছে, প্রোটনটাই বা কোথায় আছে, নিউট্রনটাই বা কোথায় আছে। অর্থাৎ পরমাণুর ভেতরকার চিত্র বা পিকচার সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না। তার মানে পারমাণবিক মডেল সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না। প্রথম যে 2 বিজ্ঞানী পারমাণবিক মডেল বা অ্যাটমিক মডেল তৈরি করেছিলেন, সেই 2 বিজ্ঞানী হলো জে থমসন, তার নাম অনুসারে থমসন মডেল, বা অনেকে এটাকে বলে প্লাম পুডিং মডেল। আর দ্বিতীয় জন হচ্ছেন রাদারফোর্ড, তার নাম অনুসারে সেই অ্যাটমিক মডেলটা কি, রাদারফোর্ড অ্যাটমিক মডেল। অর্থাৎ প্রথম দিকে আমরা 2টো অ্যাটমিক মডেল পেয়েছি, একটা থমসন অ্যাটমিক মডেল যাকে বলে প্লাম পুডিং মডেল, আর একটা হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেল। এই থমসন মডেলটা আমাদের সিলেবাসে নেই, আমাদের শুরু হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেল দিয়ে।
রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টের ওপর বেস করে তার অ্যাটমিক মডেলটা তৈরি করেছিলেন সেই এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা, এবং তোমরা এই এক্সপেরিমেন্টটা ক্লাস 9-এ পড়েছো। ওকে, এক্সপেরিমেন্টটার নামটা কি? আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। ওকে, এই এক্সপেরিমেন্টের ওপর বেস করে তিনি তার অ্যাটমিক মডেলটা কি করেছিলেন? তৈরি করেছিলেন। এবং এই এক্সপেরিমেন্টে যে যে কনক্লুশনগুলো পেয়েছেন সেই কনক্লুশনগুলোই হলো তার অ্যাটমিক মডেল। তাহলে চলো আমরা শুরু করি রাদারফোর্ড অ্যাটমিক মডেল। এবং রাদারফোর্ড অ্যাটমিক মডেল পড়ার আগে আমরা পড়বো যে এক্সপেরিমেন্টটা, সেই এক্সপেরিমেন্টটা হলো আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা, যাকে বলে স্ক্যাটারিং অফ আলফা পার্টিকেলস এক্সপেরিমেন্ট, বা অনেকে এটাকে বলা হয় গোল্ড লিফ এক্সপেরিমেন্ট অর গোল্ড লিফ এক্সপেরিমেন্ট। তবে উনি অ্যাটমিক মডেল তৈরি করবেন বলেই যে এক্সপেরিমেন্টটা করেছিলেন তা নয়, তিনি আলফা কণার বিহেভিয়ার জানার জন্য এই এক্সপেরিমেন্টটা করেছিলেন, কিন্তু অ্যাক্সিডেন্টালি তিনি অ্যাটমিক মডেল তৈরি করে বসেন। তিনি অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা করেছিলেন আলফা কণার বিহেভিয়ার জানার জন্য, কিন্তু অ্যাক্সিডেন্টালি তিনি একটা অ্যাটমিক মডেল তৈরি করে ফেলেন। তাহলে চলো আমরা একটু এক্সপেরিমেন্টটা দেখে নিই। ওকে, দেখো এখানে তোমাকে সব দেওয়া আছে, ছবিটা এঁকে দেওয়া আছে। এই ব্লকে নেওয়া হয়েছে একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। এই ব্লকে নেওয়া হয়েছে একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, মানে তেজস্ক্রিয় আইসোটোপ। অর্থাৎ এইখানটায় আমি একটা তেজস্ক্রিয় আইসোটোপ নিয়েছি, যার ফর্মুলা হচ্ছে বিসমাথ 214-83, যার ফর্মুলা হচ্ছে বিসমাথ 214-83। এটা এমন একটা তেজস্ক্রিয় আইসোটোপ যেখান থেকে ক্রমাগত হারে আলফা কণার বিচ্ছুরণ ঘটে। তাহলে এটা এমন একটা তেজস্ক্রিয় আইসোটোপ যেখান থেকে ক্রমাগত হারে আলফা পার্টিকেলস এমিট করে, বিচ্ছুরণ ঘটে। ওকে, এই আলফা কণা কি? আলফা কণা হলো 2 একক পজিটিভ চার্জবাহী হিলিয়াম প্লাস আয়নের স্রোত। তাহলে আলফা পার্টিকেলের চার্জ কি? পজিটিভ, এবং আলফা পার্টিকেল কি? পজিটিভ চার্জযুক্ত হিলিয়াম প্লাস আয়নের স্রোত। এবং যেহেতু এটা হিলিয়াম প্লাস আয়নের স্রোত, তাই আলফা কণার ভর কত? আলফা কণার ভর হচ্ছে 4 AMU। এর ভর কত? এর ভর হচ্ছে 4 AMU, 4 অ্যাটমিক মাস ইউনিট। অর্থাৎ আলফা কণার চার্জ হচ্ছে পজিটিভ, এবং আলফা কণা একটা যথেষ্ট ভারী কণা। ওকে, এখানে কি নেওয়া হয়েছে? একটা পাতলা সোনার পাত রাখা হয়েছে, তার সামনে একটা ছিদ্রযুক্ত লেড প্লেট নেওয়া হয়েছে, এবং যার মাঝখান থেকে আমরা আলফা কণার স্রোতকে চালনা করেছি। এখানে কি নেওয়া হয়েছে? একটা পাতলা সোনার পাত, ভেরি থিন গোল্ড শিট বা গোল্ড ফয়েল, যার বেধ বা থিকনেস হচ্ছে 0.304 মিলিমিটার পুরু। মানে বুঝতেই পারছো কতটা পাতলা। ওকে, এবার তার পাশে কি রাখা হয়েছে? একটা পর্দা রাখা হয়েছে, একটা স্ক্রিন বা পর্দা রাখা হয়েছে, এবং এই পুরো পর্দাটাকে জিঙ্ক সালফাইড দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো পর্দার উপর আমরা জিঙ্ক সালফাইডের প্রলেপ দিয়েছি। পুরো পর্দায় আমরা জিঙ্ক সালফাইডের প্রলেপ দিয়েছি। কেন দিয়েছি? কারণ যখনই আলফা পার্টিকেল পর্দায় এসে আঘাত করবে, সঙ্গে সঙ্গে একটা উজ্জ্বল আলোর ঝলকানি আমরা দেখতে পাবো, এবং যার সাহায্যে আলফা কণার গতিপথ আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো। আর সেই কারণেই আমরা পুরো পর্দাটাকে জিঙ্ক সালফাইড দিয়ে রং করেছি বা জিঙ্ক সালফাইডের প্রলেপ দিয়েছি। এবং সম্পূর্ণ পরীক্ষাটি একটি বায়ু শূন্য নলে করা হয়েছে। এই সম্পূর্ণ পরীক্ষাটি আমরা একটা বায়ু শূন্য নলে করেছি। এইবার আমরা এই এক্সপেরিমেন্টের অবজারভেশন পড়ব। ওকে, ফার্স্ট অবজারভেশন কি? ফার্স্ট অবজারভেশন,
বেশিরভাগ আলফা কণা সোনার পাতকে ভেদ করে সোজা পর্দায় গিয়ে আঘাত করেছে। কি বলছি? বেশিরভাগ আলফা কণা সোনার পাতকে ভেদ করে সোজা পর্দায় গিয়ে আঘাত করেছে, অর্থাৎ পরমাণুর ভিতর দিয়ে যাওয়ার সময় বেশিরভাগ আলফা কণার কোনো ডিফ্লেকশন হয়নি বা কোনো বিক্ষেপণ হয়নি। এটা হচ্ছে আমার ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন কি? দুটো বা একটা আলফা কণা, মানে প্রায় 20,000-এর মধ্যে দুটো কি একটা আলফা কণা সোনার পাতকে আঘাত করার পর ও 90 ডিগ্রি বা তার বেশি কোণে, সোনার পাতকে আঘাত করার পর 90 ডিগ্রি বা তার বেশি কোণে কি হয়েছে? বিক্ষেপিত হয়েছে। দুটো কি একটি আলফা কণা সোনার পাতকে আঘাত করার পর 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষেপিত হয়েছে, এবং একটি আলফা কণা যে পথে এসছে ঠিক সেই পথে ফিরে গেছে। একটা আলফা কণা যে পথে এসছে ঠিক সেই পথে ফিরে গেছে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে কি হয়েছে? বিক্ষেপিত হয়েছে। তাহলে ফার্স্ট অবজারভেশন কি? পরমাণুর ভিতর দিয়ে যাওয়ার সময় বেশিরভাগ আলফা কণার কোনো ডিফ্লেকশন হয়নি। 2 নম্বর অবজারভেশন কি? দুটো বা একটা আলফা কণা সোনার পাতকে আঘাত করার পর 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষেপিত হয়ে ডান দিকে বা বাম দিকে কি হয়েছে? বেঁকে গেছে, এবং একটি আলফা কণা যে পথে এসছে ঠিক সেই পথে ফিরে গেছে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে কি হয়েছে? বিক্ষেপিত হয়েছে। এই হচ্ছে আমার দুটো অবজারভেশন। এই অবজারভেশন থেকে তিনি যে কনক্লুশনগুলো করেছিলেন সেই কনক্লুশনগুলোই হচ্ছে তার অ্যাটমিক মডেল। এই কনক্লুশনগুলো হচ্ছে তার অ্যাটমিক মডেল। তাহলে দেখা যাক তিনি কি কনক্লুশন করেছিলেন। দেখো, ফার্স্ট অবজারভেশন কি ছিল? পরমাণুর ভেতর দিয়ে যাওয়ার সময় বেশিরভাগ আলফা কণার কোনো ডিফ্লেকশন হয়নি। এবার সোনার পাত সোনার পরমাণু দিয়ে গঠিত। তাহলে পরমাণুর ভেতর দিয়ে যাওয়ার সময় যেহেতু বেশিরভাগ আলফা কণার কোনো ডিফ্লেকশন হয়নি, তার মানে পরমাণুর ভেতর বেশিরভাগ স্থানই কি? ফাঁকা। যদি বেশিরভাগ স্থান ফাঁকা না হতো, তাহলে বেশিরভাগ আলফা কণার আমরা কি দেখতে পেতাম? ডিফ্লেকশন দেখতে পেতাম। যেহেতু বেশিরভাগ আলফা কণার আমরা কোনো ডিফ্লেকশন বা বিক্ষেপণ দেখতে পাইনি, তার মানে পরমাণুর ভেতর বেশিরভাগ স্থানই কি? ফাঁকা। তাহলে ফার্স্ট পয়েন্ট কি? দেখো, ফার্স্ট পয়েন্ট, পরমাণুর ভেতর বেশিরভাগ স্থানই কি? ফাঁকা। পরমাণুর ভেতর বেশিরভাগ স্থানই কি? ফাঁকা। 2 নম্বর অবজারভেশন কি? দেখো, 2 নম্বর অবজারভেশন, দুটো বা একটি আলফা কণা কি হয়েছে? 90 ডিগ্রি বা তার বেশি কোণে কি হয়েছে? বিক্ষেপিত হয়েছে। এবার আলফা কণা কি? একটা পজিটিভ চার্জযুক্ত কণা। একটা পজিটিভ চার্জকে বিকর্ষণ করতে পারে আর একটি পজিটিভ চার্জ। আবার একটা ভারী কণাকে প্রত্যাঘাত করতে পারে কি? একটা ভারী কণা। তার মানে যথেষ্ট ভারী ও পজিটিভ চার্জযুক্ত দুটো বা একটি আলফা কণার বিক্ষেপণের ঘটনা এটাই প্রমাণ করছে যে হ্যাঁ, আমরা মেনে নিচ্ছি পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা হলেও পরমাণুর ভেতর এক অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, এবং আলফা কণার সঙ্গে যখন এই অংশের আঘাত লাগছে তখনই ওর কি ঘটছে? 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষেপিত হচ্ছে। তাহলে কি বললাম? একটা পজিটিভ চার্জকে বিকর্ষণ করতে পারে একটা পজিটিভ চার্জ, একটা ভারী কণাকে প্রত্যাঘাত করতে পারে একটি ভারী কণা। তার মানে যথেষ্ট ভারী পজিটিভ চার্জযুক্ত আলফা কণার বিক্ষেপণের ঘটনা এটাই প্রমাণ করছে হ্যাঁ, পরমাণুর ভেতর বেশিরভাগ স্থান ফাঁকা হলেও পরমাণুর ভেতর এক অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং সমস্ত ভর কি থাকে? কেন্দ্রীভূত থাকে, এবং এই অংশের সঙ্গে যখন আলফা কণার ধাক্কা লাগছে তখনই আলফা কণা 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষেপিত হয়ে যাচ্ছে। এবং রাদারফোর্ড এই ক্ষুদ্র অংশের নাম দেন নিউক্লিয়াস।
রাদারফোর্ড এই ক্ষুদ্র অংশের নাম দেন নিউক্লিয়াস। এবং পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার কি হয়? অত্যন্ত ক্ষুদ্র হয়। পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার কি হয়? অত্যন্ত ক্ষুদ্র হয়। দেখো সেটাই লেখা আছে যে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় এক অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর ধনাত্মক চার্জ ও সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে রাদারফোর্ড, যার নাম দেন কি? নিউক্লিয়াস। এবং পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার কি হয়? ক্ষুদ্রতর হয়। যেমন পরমাণুর আকার 1 অ্যাংস্ট্রম হলে নিউক্লিয়াসের আকার হয় 1 ফার্মি। 1 অ্যাংস্ট্রম মানে কত? 1 অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। 1 ফার্মি মানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। তোমরা বুঝতেই পারছো পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় নিউক্লিয়াস কতটা ছোট। ওকে, নিউক্লিয়াস কতটা ছোট, অর্থাৎ পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াস 1,00,000 গুণ ছোট। পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াস 1,00,000 গুণ ছোট। ওকে, তার মানে পরমাণুর আকারকে যদি আমরা একটা ক্রিকেট স্টেডিয়াম ধরি, তাহলে ক্রিকেট পিচটা হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ পরমাণুর আকারকে যদি আমি একটা ক্রিকেট স্টেডিয়াম ধরি, তাহলে তার ক্রিকেট পিচটা হচ্ছে কি? নিউক্লিয়াস। ওকে, এবং এই যে ভ্যালুগুলো বলেছি, এই ভ্যালুগুলো তুলেই নিটে একবার কোশ্চেন এসেছিল, 4টে অপশন দিয়েছিল, বলেছিল কোনটা কারেক্ট বা কোনটা ইনকারেক্ট। অর্থাৎ এই কোশ্চেনটা মানে এই স্টেটমেন্টটাই কিন্তু তোমাদের নিটে তুলে দিয়ে বলেছিল এই স্টেটমেন্টটা কারেক্ট না স্টেটমেন্টটা ইনকারেক্ট। ওকে, সেখানে কি লেখা ছিল যে পরমাণুর আকার হচ্ছে 1 অ্যাংস্ট্রম আর নিউক্লিয়াসের আকার হচ্ছে 1 ফার্মি। এই স্টেটমেন্টটা কারেক্ট না ইনকারেক্ট, এরকম 4টে অপশনের মধ্যে এই একটা স্টেটমেন্ট তোমাদের ছিল। ওকে, দেখবে নিটে তোমার কোশ্চেন দেবে যে 4টে অপশন দিয়ে দেবে, 4টে অপশন দিয়ে বলবে যে কোন স্টেটমেন্টটা কারেক্ট বা কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট। তার মধ্যে এইটা এসছিল, ঠিক সেই স্টেটমেন্টের মধ্যে এরকম একটা স্টেটমেন্ট ছিল। আচ্ছা, এবার 3 নম্বর কি? 3 নম্বর বলছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো কি করে? আবর্তন করে। তাহলে 3 নম্বর কি? নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি কি করে? আবর্তন করে। তাহলে এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে আমার একটা বৃত্তাকার কক্ষপথ। ওকে, এখানে আছে আমার একটা কি? ইলেকট্রন, এবং ইলেকট্রন কি করছে? বৃত্তাকার পথে কি করছে? মুভ করছে। এই বৃত্তাকার পথে ও কি করছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে। আমি ইলেকট্রনের ভর ধরে নিলাম m, স্পিড ধরে নিলাম v, এবং নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব সেটা কি? ব্যাসার্ধ। একটা বৃত্তাকার কক্ষপথের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর সারফেসে থাকে কি? ইলেকট্রন। তাহলে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি? আমার ব্যাসার্ধ। অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্বটাই হচ্ছে কি? আমার ব্যাসার্ধ, যাকে আমি r দিয়ে কি করছি? চিহ্নিত করছি। ওকে, এবার ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনের চার্জ হচ্ছে কি? নেগেটিভ। নিউক্লিয়াসের চার্জ কি? পজিটিভ, কারণ নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। তাই নিউক্লিয়াসের চার্জ কি হয়? পজিটিভ হয়, যেহেতু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে। এবার এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে, এবং এই আকর্ষণ বলটাকে বলা হয় কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির তাড়িতিক আকর্ষণ বল। এই আকর্ষণটাকে বলা হয় কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির তাড়িতিক আকর্ষণ বল। স্থির তাড়িতিক আকর্ষণ বল। এইবার যেটা এখানে সমস্যা, যেহেতু নিউক্লিয়াস যথেষ্ট ভারী, ও কি করবে? ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করবে, এবং নিউক্লিয়াস যদি ইলেকট্রনটাকে আকর্ষণ করে, তাহলে ইলেকট্রন কি হবে? নিউক্লিয়াসের ওপর গিয়ে কি করবে? আছড়ে পড়বে। তাহলে কি বললাম? পজিটিভ চার্জ যদি নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের ওপর গিয়ে আছড়ে পড়বে, অর্থাৎ পরমাণুর ভিতর কোনো ইলেকট্রন থাকবে না। কিন্তু আমরা জানি পরমাণুর ভেতর ইলেকট্রন থাকবে। তাহলে কি করে থাকছে? কি করে থাকছে? কেনই বা নিউক্লিয়াসের ওপর গিয়ে ইলেকট্রন আছড়ে পড়ছে না? কেন ইলেকট্রন নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়ছে না? দেখো, ইলেকট্রন যদি স্থির অবস্থায় থাকে, ইলেকট্রন যদি স্থির অবস্থায় থাকে,
তাহলে নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে নিজের কেন্দ্রের দিকে টেনে নেবে, অর্থাৎ নিজের কাছে কি করবে, টেনে নেবে। এবং সেই জন্য ইলেকট্রন কি করে, এইভাবে বৃত্তাকার পথে আবর্তন করে, যাতে নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে নিজের কাছে টেনে নিতে না পারে। এবার তুমি যদি সুতোর সাহায্যে কোনো ঢিলকে আঙুলে জড়িয়ে এইভাবে ঘোরাও, এইভাবে সুতোর সাহায্যে কোনো ঢিলকে যদি এইভাবে ঘোরাও, সুতোটা কেটে গেলে দেখবে ঢিলটা কি হয়ে যাবে, বাইরের দিকে বেরিয়ে যাবে। ঢিলটা তোমার কাছে এসে পড়বে না, বাইরে বেরিয়ে যাবে। অর্থাৎ এইভাবে যদি আমি ঢিলটাকে ঘোরাই, তাহলে ঢিলের ওপর কি করবে, একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করবে, যাকে বলা হয় কি, অপকেন্দ্র বল। ঠিক সেরকমই যেহেতু ইলেকট্রনটা এইভাবে নিউক্লিয়াসকে আবর্তন করছে, তাই ইলেকট্রনের ওপর একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করবে, যাকে আমরা বলবো কি, অপকেন্দ্র বল। এবার ইলেকট্রনটা যদি কম স্পিডে ঘোরে, তার মানে সেক্ষেত্রে অপকেন্দ্র বলের মান কি হবে, কম হবে, এবং স্থির তাড়িতিক আকর্ষণ বলের মান কি হবে, বেশি হবে। অর্থাৎ ইলেকট্রনটা কি হবে, নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়বে। এবার ইলেকট্রনটা যদি বেশি জোরে মুভ করে, ও যদি বেশি জোরে এইভাবে ঘোরে, তখন এই ইলেকট্রনের উপর কেন্দ্র বহির্মুখী বলের মান কি হয়ে যাবে, অত্যন্ত বেশি হয়ে যাবে। এবং তখন ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ঘুরবে না, ও এই নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে কি হয়ে যাবে, বেরিয়ে চলে যাবে। ও তখন এইভাবে আবর্তন করবে না, ও স্ট্রেট নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে কি হয়ে যাবে, বেরিয়ে ছিটকে চলে যাবে। তাই ইলেকট্রন এমন একটা স্পিডে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করবে, কি বললাম, ইলেকট্রন যদি আস্তে ঘোরে তাহলে নিউক্লিয়াস ওকে টেনে নেবে, ইলেকট্রন যদি খুব জোরে ঘোরে তাহলে অপকেন্দ্র বলের মান বেশি হবে। অর্থাৎ ইলেকট্রন এই নিউক্লিয়াসের আকর্ষণ বলের ক্ষেত্র ছাড়িয়ে কি হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে। সেই জন্য ইলেকট্রন এমন একটা স্পিডে আবর্তন করবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, যে এই স্থির তাড়িতিক আকর্ষণ বল, এই স্থির তাড়িতিক আকর্ষণ বল আর ইলেকট্রনের ওপর ক্রিয়াশীল অপকেন্দ্র বল, ইলেকট্রনের ওপর ক্রিয়াশীল কেন্দ্র বহির্মুখী বা অপকেন্দ্র বল পরস্পরের সমান এবং বিপরীতমুখী হবে। এবং সেই কারণে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। তাহলে কি বললাম, ইলেকট্রন এমন একটা স্পিডে আবর্তন করবে, এই স্থির তাড়িতিক আকর্ষণ বল এবং ইলেকট্রনের উপর ক্রিয়াশীল কেন্দ্র বহির্মুখী অর্থাৎ অপকেন্দ্র বল পরস্পরের সমান এবং বিপরীতমুখী হবে, এবং যে কারণে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো কি করে, পরিভ্রমণ করে। এবার স্থির তাড়িতিক আকর্ষণ বল মানে আমি কি বলেছি, কুলম্বীয় আকর্ষণ বল। এবং কুলম্বীয় আকর্ষণ বলটা কি ছিল, আমরা পড়েছি F = K × Q1 Q2 / R², যেখানে Q1 হচ্ছে একটা আধানের চার্জ, Q1 হচ্ছে একটি আধান, Q2 হচ্ছে অপর একটি আধান, এবং R কি, Q1 এবং Q2-র মধ্যে দূরত্ব, Rটা কি, ডিস্টেন্স, কাদের মধ্যে, Q1 এবং Q2-র মধ্যে ডিস্টেন্স, এবং K হচ্ছে কি আমার কনস্ট্যান্ট। এবার আমি পরমাণু ক্রমাঙ্ক ধরে নিলাম Z, পরমাণু ক্রমাঙ্ক কি ধরে নিলাম, Z। দেখো, ধরো অক্সিজেন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত, 8। অক্সিজেন পরমাণু ক্রমাঙ্ক কত, 8। তার মানে কতগুলো প্রোটন থাকবে, 8টা প্রোটন থাকবে। পরমাণু ক্রমাঙ্ক যদি 8 হয়, তাহলে অক্সিজেন পরমাণুতে 8টা প্রোটন থাকবে, এবং সেই 8টা প্রোটন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে। ওকে, তাহলে এই আমি পরমাণু ক্রমাঙ্ক ধরলাম Z, তার মানে এক্ষেত্রে কতগুলো প্রোটন আছে, এক্ষেত্রে Z সংখ্যক প্রোটন আছে, এবং সেই Z সংখ্যক প্রোটন কোথায় থাকবে, নিউক্লিয়াসে থাকবে। এবং আমি বলেছি নিউক্লিয়াসের চার্জ = কি, প্রোটনের চার্জ। এবার একটা প্রোটনের চার্জ কত, E, একটা প্রোটনের চার্জ কি, E, তার মানে Z সংখ্যক প্রোটনের চার্জ কি হবে, Ze। আমি এখানে ধরে নিলাম ইলেকট্রনের চার্জ হচ্ছে E, তাহলে প্রোটনের চার্জ কি হবে, E, মানে একটি প্রোটনের চার্জ কি, E। এবং পরমাণু ক্রমাঙ্ক কত, Z, তাহলে নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে, নিউক্লিয়াসে Z সংখ্যক প্রোটন আছে। তাহলে একটা প্রোটনের চার্জ যদি E হয়, তাহলে নিউক্লিয়াসে থাকা Z সংখ্যক প্রোটনের চার্জ কি হবে, Ze। এবং আমি বলেছিলাম প্রোটনের চার্জ = কার চার্জ, নিউক্লিয়াসের চার্জ, তাই প্রোটনের চার্জ যদি Ze হয়, নিউক্লিয়াসের চার্জও কি হবে, Ze। প্রোটনের চার্জ যদি Ze হয়, নিউক্লিয়াসের চার্জও কি হবে, Ze। তাহলে দেখো আমার ফর্মুলাটা কি, F = K × Q1 × Q2, তার মানে এখানে আমি লিখতে পারি K ইন্টু, আমি Q1টা ধরলাম নিউক্লিয়াসের চার্জ, সেটা কত, Ze,
Q2 ধরলাম, ইলেকট্রনের চার্জ সেটা হচ্ছে E, আর এবার নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে দূরত্ব কত r, তাহলে ধরলাম r স্কয়ার। তাহলে এখান দিয়ে আমি পাচ্ছি কি, এখান থেকে আমি পাচ্ছি স্থির তাড়িতিক আকর্ষণ বল k ইন্টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। অর্থাৎ স্থির তাড়িতিক আকর্ষণ বল আমি কি পেলাম, k ইন্টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। অপকেন্দ্র বলের ফর্মুলা কি, অপকেন্দ্র বলের ফর্মুলা হচ্ছে mv স্কোয়ার বাই r, এবং এটা তোমরা ফিজিক্সে প্রুভ করবে বা ফিজিক্সে পড়বে। তাহলে স্থির তাড়িতিক আকর্ষণ বল কি পেলাম, কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকাল টু কি এমভি স্কোয়ার বাই আর। এবার সিজিএস পদ্ধতিতে কি হয়, সিজিএস পদ্ধতিতে এই কে এর ভ্যালু হয়ে যায় 1, সিজিএস পদ্ধতিতে ধ্রুবকের ভ্যালু কি হয়ে যায় 1। তাহলে কে এর ভ্যালু 1 হলে এই ফর্মুলাটা কিরকম দাঁড়ায়, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকাল টু এমভি স্কোয়ার বাই আর। তাহলে কি আসলো, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকাল টু এমভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে কি হয়, এসআই পদ্ধতিতে এই কে এর ভ্যালু তখন আর 1 থাকে না, এসআই পদ্ধতিতে কে এর ভ্যালু আর 1 থাকে না, তখন কে এর ভ্যালু কত হয়ে যায় 1 বাই 4 পাই এপসাইলন 0, সবকটাই ধ্রুবক, এখানে পাইও ধ্রুবক, এপসাইলন 0 ধ্রুবক। এই এপসাইলন 0টাকে কি বলা হয়, এই এপসাইলন 0টা তোমরা স্থির তড়িৎ যখন ফিজিক্সে পড়বে তখনই তোমরা এটা পড়বে। এই এপসাইলন 0টাকে বলে, আপাতত মনে রাখো, এটাকে বলা হয় পারমিটিভিটি কনস্ট্যান্ট, এটাকে বলা হয় পারমিটিভিটি কনস্ট্যান্ট, এবং যার ভ্যালু তোমাদের মুখস্থ রাখতে হবে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ফ্যারাডে পার মিটার, ফ্যারাডে পার মিটার। এটাই হচ্ছে এপসাইলন 0 ভ্যালু। ওকে, তাহলে কে এর জায়গায় যদি আমি 1 বাই 4 পাই এপসাইলন 0 বসাই, তাহলে আমার ফর্মুলাটা দাঁড়ায় জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার ইজ ইকাল টু এমভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে ফর্মুলা, এটা হচ্ছে আমার সিজিএস পদ্ধতিতে ফর্মুলা, এবং এই ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এবং এই ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। ওকে, এই ফর্মুলা দুটো আমাদের মনে রাখতে হবে। ওকে, এই গেল হচ্ছে আমার রাদারফোর্ড অ্যাটমিক মডেল, এবং এই দুটো হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেল থেকে প্রাপ্ত ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ওকে, তোমাদের এটা মনে রাখতে হবে। এরপর আসবে আমাদের রাদারফোর্ড অ্যাটমিক মডেলের লিমিটেশন বা সীমাবদ্ধতা। তাহলে নেক্সট আমরা পড়ব রাদারফোর্ড অ্যাটমিক মডেলের সীমাবদ্ধতা বা লিমিটেশন। সীমাবদ্ধতা বা লিমিটেশন কি, রাদারফোর্ড যখন অ্যাটমিক মডেল তৈরি করেছিলেন তার ঠিক কিছু বছর আগে ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব এসেছিল, যেটার নাম হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কোনো চার্জযুক্ত গতিশীল কণায় ত্বরণ সৃষ্টি হলে, ভালো করে মনে রাখবে, কোনো চার্জ যুক্ত গতিশীল কণায় ত্বরণ সৃষ্টি হলে সেই চার্জযুক্ত কণা থেকে ক্রমাগত হারে শক্তির বিকিরণ ঘটবে। দেখো সেটাই আমি ফার্স্টে লিখেছি, ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো গতিশীল চার্জযুক্ত কণায় ত্বরণ সৃষ্টি হলে সেই চার্জযুক্ত কণা থেকে ক্রমাগত হারে শক্তির বিকিরণ হবে, এবং সেটা আমাদের ম্যাক্সওয়েল বলেছিলেন। তাহলে দেখা যাক তার ইম্প্যাক্ট কিভাবে রাদারফোর্ড অ্যাটমিক মডেলের উপর পড়ছে, সেটা আমরা দেখি। এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এবং এই হচ্ছে আমার একটা বৃত্তাকার কক্ষপথ, এবং এই হচ্ছে আমার একটা ইলেকট্রন। প্রথম কথা, ইলেকট্রন কি একটা চার্জযুক্ত কণা? হ্যাঁ, ইলেকট্রন একটা চার্জযুক্ত কণা, কারণ ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। তাহলে ফার্স্ট পয়েন্ট, ইয়েস ইয়েস, ইলেকট্রন একটা চার্জযুক্ত কণা। এবং ইলেকট্রন কি করছে, এইভাবে বৃত্তাকার পথে কি করছে, আবর্তন করছে। ইলেকট্রন কি করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। তার মানে ইলেকট্রনটা কি গতিশীল, তার মানে ইলেকট্রন কি গতিশীল। আর যেহেতু ইলেকট্রন এইভাবে বৃত্তাকার পথে আবর্তন করছে, তার মানে ওর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। ইয়েস, ওর ডাইরেকশন কিন্তু চেঞ্জ হচ্ছে। যেহেতু ও বৃত্তাকার পথে আবর্তন করছে, তার মানে ওর ডাইরেকশন কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আর যদি ডাইরেকশন চেঞ্জ হয়, তার মানে ওর ভেলোসিটিও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে।
ওর ভেলোসিটিও কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। ইয়েস, ওর ভেলোসিটিও কি হচ্ছে চেঞ্জ হচ্ছে। কি করে বলতে পারি? ধরো তুমি এইভাবে গেলে, তারপরে এইভাবে বাঁক নিলে, তারপর আবার এইভাবে বাঁক নিয়ে সোজা বেরিয়ে গেলে। যখনই তুমি বাঁক নিতে চাইবে তখনই তোমার স্পিডটা কি করতে হবে? কমাতে হবে। আবার তুমি স্পিড বাড়ালে, আবার যখন তুমি বাঁক নিচ্ছ সঙ্গে সঙ্গে তোমাকে স্পিড কমাতে হবে। তারপর আবার তুমি যখন সোজা যাচ্ছ তখন তোমাকে কি করতে হবে? স্পিডটা বাড়াতে হবে। তার মানে ডাইরেকশন যদি চেঞ্জ হয় তাহলে অতি অবশ্যই কি হবে? ভেলোসিটি চেঞ্জ হবে। ডাইরেকশন যদি চেঞ্জ হয় তাহলে অতি অবশ্যই ভেলোসিটি চেঞ্জ হবে। আর ডাইরেকশন চেঞ্জ তো হবেই, কারণ ও বৃত্তাকার পথে আবর্তন করছে। আর বৃত্তাকার পথে আবর্তন করছে মানেই ওর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। ডাইরেকশন চেঞ্জ হলেই ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আর ভেলোসিটি চেঞ্জ হলেই সেখানে ত্বরণ সৃষ্টি হবে। ভেলোসিটি চেঞ্জ হলে তখন ওখানে কি হবে? ইয়েস, ত্বরণ সৃষ্টি হবে, অ্যাক্সেলারেশন তৈরি হবে। ভেলোসিটি চেঞ্জ হলেই সেখানে ত্বরণ বা অ্যাক্সেলারেশন তৈরি হবে। অর্থাৎ এক্ষেত্রে চার্জযুক্ত ইলেকট্রনে কি হচ্ছে? ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে চার্জযুক্ত ইলেকট্রনে যদি ত্বরণ সৃষ্টি হয় তাহলে সেই ইলেকট্রন কি করবে? ক্রমাগত হারে শক্তির বিকিরণ করবে। তাহলে ইলেকট্রন কি করবে? ক্রমাগত হারে শক্তির বিকিরণ করবে। ইলেকট্রন যদি এইভাবে ক্রমাগত হারে শক্তির বিকিরণ করে তাহলে ইলেকট্রনের ভিতর কি হয়ে যাবে? শক্তি কমে যাবে। ইলেকট্রনের যদি শক্তি কমে যায় তাহলে ইলেকট্রনের মুভিং স্পিডও কি হয়ে যাবে? কমে যাবে। আর ইলেকট্রনের মুভিং স্পিড যদি কমে যায় তাহলে এই নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাবে ইলেকট্রনটি ঠিক এইভাবে মাকড়সার জালের মতো পথ অতিক্রম করে কি হবে? নিউক্লিয়াসের ওপর গিয়ে আছড়ে পড়বে। অর্থাৎ পরমাণুর ভেতর ইলেকট্রনের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আমরা জানি পরমাণুর ভিতর ইলেকট্রন বহাল তবিয়াতেই কি আছে। তাহলে তাহলে পরমাণুর ভেতর ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণিত, কিন্তু রাদারফোর্ড অ্যাটমিক মডেল অনুযায়ী পরমাণুর ভেতর কোনো ইলেকট্রন থাকছে না। এটাই হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেলের মেইন ড্রব্যাকস, প্রধান লিমিটেশন। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন কি? সেকেন্ড লিমিটেশন হচ্ছে, তাহলে আমরা দেখলাম রাদারফোর্ড অ্যাটমিক মডেল অনুযায়ী ইলেকট্রন থেকে কি হবে? ক্রমাগত হারে শক্তির বিকিরণ হবে। তাহলে পরমাণুর ভেতরে থাকা ইলেকট্রন যদি ক্রমাগত হারে শক্তির বিকিরণ করতে থাকে তাহলে পরমাণুর বর্ণালী হওয়া উচিত নিরবিচ্ছিন্ন বর্ণালী, প্রণালী নয়, এটা বর্ণালী। নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। অর্থাৎ রাদারফোর্ড অ্যাটমিক মডেল অনুযায়ী পরমাণুর বর্ণালী হওয়া উচিত নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি দেখতে পাই? প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই পরমাণুর বর্ণালী হয় বিচ্ছিন্ন রেখা বর্ণালী। পরমাণুর বর্ণালী হয় বিচ্ছিন্ন রেখা বর্ণালী, মানে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম, বা যার আর একটা নাম হচ্ছে লাইন স্পেকট্রাম। তার মানে পরমাণুর অ্যাকচুয়াল বর্ণালী দেখতে কেমন? লাইন স্পেকট্রাম বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। এবার আমরা দেখব যে স্পেকট্রাম বা বর্ণালী কি জিনিস। এইবার আমরা যেটা পড়ব, স্পেকট্রাম বা বর্ণালী কি জিনিস। তাহলে চলো আমরা এবার দেখি স্পেকট্রাম। স্পেকট্রাম যার বাংলা হচ্ছে বর্ণালী, যার বাংলা হচ্ছে বর্ণালী। ওকে, স্পেকট্রাম দু ধরনের। একটা হচ্ছে এমিশন স্পেকট্রাম, যাকে বলা হয় নিঃসরণ বর্ণালী। এমিশন স্পেকট্রাম, যাকে বলা হয় নিঃসরণ বর্ণালী। আর একটা হচ্ছে অ্যাডসর্পশন স্পেকট্রাম, মানে শোষণ বর্ণালী। অ্যাডসর্পশন স্পেকট্রাম বা শোষণ বর্ণালী। আজকে আমি শুধুমাত্র এমিশন স্পেকট্রাম নিয়ে আলোচনা করব। এমিশন স্পেকট্রাম আবার দু ধরনের। একটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী, কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী। আর একটা হচ্ছে আমার ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম। ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম। ওকে, আজকের আমরা এমিশন স্পেকট্রাম নিয়ে আলোচনা করব যে এমিশন স্পেকট্রামটা কি।
ধরো এই হচ্ছে আমার একটা বিন্দু, ওকে, যেখান থেকে কি হবে সাদা আলো কি হচ্ছে নির্গত হচ্ছে, এবং এর সামনে আমি কি রাখছি, একটা প্রিজম রাখছি, এর সামনে একটা প্রিজম রাখছি। এখান থেকে সাদা আলো কি করছে, প্রিজমের ওপর গিয়ে পড়ছে, এবং তারপর এই সাদা আলো কি হচ্ছে 7টা কালারে কি হয়ে যাচ্ছে, বিভক্ত হয়েছে। 1 2 3 4 5 6 7, অর্থাৎ ও কি করছে 7টা কালারে কি হয়ে যাচ্ছে, বিভক্ত হয়ে যাচ্ছে। এবং এই সামনে যদি আমি একটা ফটোগ্রাফির প্লেট রাখি, এই সামনে যদি আমি একটা ফটোগ্রাফির প্লেট রাখি, তাহলে এই 7টা কালার কি হবে, পরপর ফটোগ্রাফির প্লেটের উপর এসে পড়বে, পরপর ফটোগ্রাফির প্লেটের উপর এসে কি হবে, পড়বে। ওকে, তাহলে এই 7টা কালার কি, এই 7টা কালার হচ্ছে ভিভ জিওর, ভিভ জিওর, এই 7টা কালার হচ্ছে ভিভ জিওর। ভি ফর ভায়োলেট, I for indigo, B for blue, G for green, Y for yellow, O for orange, R for red। এটাই হচ্ছে আমার স্পেকট্রাম বা এমিশন স্পেকট্রাম। এবং এই 7টা কালারের ক্ষেত্রে যদি দেখা যায়, যত আমি ওপর থেকে নিচে নামবো, তরঙ্গ দৈর্ঘ্য কি করবে, ইনক্রিজ করবে, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য কি করবে, ইনক্রিজ করবে। অর্থাৎ এই 7টা কালার ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে পরপর ফটোগ্রাফির প্লেটের ওপর কি হবে, তৈরি হবে বা উৎপন্ন হবে। এটাই হচ্ছে আমার কি, এমিশন স্পেকট্রাম। এবার এমিশন স্পেকট্রাম দু রকম, একটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম কি, কন্টিনিউয়াস স্পেকট্রামে এই 7টা কালারের মধ্যে 7টা কালারই দেখতে পাওয়া যায়, কিন্তু সেই 7টা কালারের মধ্যে কোনো গ্যাপ বা ডার্ক ফেজ দেখতে পাওয়া যায় না। তাহলে কন্টিনিউয়াস স্পেকট্রামে কি বললাম, 7টা কালারের মধ্যে 7টা কালারই আমরা দেখতে পাবো, এবং 7টা কালারের মধ্যে কোনো গ্যাপ বা ডার্ক ফেজ আমরা দেখতে পাবো না। যেমন যেমন হচ্ছে রেইনবো বা রামধনু। রামধনু হচ্ছে একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম, এবং রামধনুতে আমরা 7টা কালারই দেখতে পাই, এবং সেই 7টা কালারের মধ্যে কোনো গ্যাপ বা ফাঁক বা কোনো ডার্ক ফেজ থাকে না। তাহলে রামধনু হচ্ছে কি আমার কন্টিনিউয়াস স্পেকট্রাম। ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম কি, যেটা পরমাণু দেখায়। ওকে, পারমাণবিক বর্ণালী কি হয়, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম। ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম কি, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রামে কি হয়, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রামে এই 7টা কালারের মধ্যে 7টা কালার আমরা দেখতে পাই না, এই 7টা কালারের মধ্যে 2টো বা 3টে কালার দেখতে পাই, এবং সেই 2টো বা 3টে কালারের মধ্যে অতি অবশ্যই গ্যাপ থাকবে বা ডার্ক ফেজ দেখতে পাওয়া যাবে। কি বললাম, লাইন স্পেকট্রামে এই 7টা কালারের মধ্যে 7টা কালার আমরা দেখতে পাবো না, 2টো বা 3টে কালার দেখতে পাবো, এবং সেই 2টো বা 3টে কালারের মধ্যে অতি অবশ্যই ডার্ক ফেজ বা গ্যাপ থাকবে। সেটা দেখতে কেমন, এটা যদি আমার ফটোগ্রাফির প্লেট হয়, তাহলে লাইন স্পেকট্রাম হবে এই একটা কালার তুমি দেখতে পেলে, ওকে, তারপরে একটা ডার্ক ফেজ, তারপরে এই একটা কালার, তারপরে একটা ডার্ক ফেজ, তারপরে একটা কালার, এই একটা কালার, এটা ধরো ইয়েলো হলো, ওকে, তারপরে ডার্ক ফেজ, তারপরে হচ্ছে অরেঞ্জ, তারপরে ধরো ডার্ক ফেজ, তারপরে আসলো কি রেড। যত এদিক থেকে এদিকে যাব, ল্যামডা কি করছে, ইনক্রিজ করছে। ওকে, এটাই হচ্ছে কি আমার ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম। ওকে, তাহলে এর ছবি একটু দেখে নেওয়া যাক। একটা ছবি আমি নিয়ে এসেছি, এই যে আমার চলে এসছে এমিশন স্পেকট্রাম, এই যে হচ্ছে আমার এমিশন স্পেকট্রাম। দেখো এই হচ্ছে আমার এমিশন স্পেকট্রাম, ঠিক এইভাবে তৈরি হয় এমিশন স্পেকট্রাম। এই লাইট এসে প্রিজমের উপর পড়লো, এবং তারপর এইভাবে ফটোগ্রাফির প্লেটের ওপর কি হলো, স্পেকট্রামটা তৈরি হলো। সেই স্পেকট্রামটা দেখতে কেমন, ঠিক এইরকম দেখো, লাইন স্পেকট্রাম তৈরি হয়েছে। এই যে এখানে পর 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 এক একটা করে লাইন পাওয়া গেছে, এই একটা লাইন, তারপরে এই একটা লাইন, এই একটা লাইন, এই লাইন, এই লাইন, এই এই এইভাবে লাইন স্পেকট্রাম গুলো কি হয়েছে, তৈরি হয়েছে, এবং যত এদিক থেকে এদিকে যাচ্ছি ওয়েভ লেন্থ কি করছে, আমার ইনক্রিজ করছে। তাহলে এইটা হচ্ছে আমার কি এমিশন স্পেকট্রাম, আর তার নিচে আমি দিয়েছি অ্যাবজর্পশন স্পেকট্রাম, ওখানে একটু ভুল লেখা হয়েছে, আর একটা কি অ্যাবজর্পশন স্পেকট্রাম। ওকে, তাহলে এই হচ্ছে ফটো, এটা অ্যাডজর্পশন লেখা যাবে না, এখানে লিখতে হবে অ্যাবজর্পশন, সরি একটু ভুল হয়ে গেছে, অ্যাবজর্পশন স্পেকট্রাম। অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষণ বর্ণালী। ওকে, এই ছিল হচ্ছে আমার
স্পেকট্রাম বা বর্ণালী। এই স্পেকট্রাম বা বর্ণালী সম্বন্ধে আমরা এর পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, বা এর পরে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত এইটুকুনি থাকলো। আচ্ছা, এরপর রাদারফোর্ড অ্যাটমিক মডেলের আমরা কি পেলাম? লিমিটেশন পেলাম, এবং সেই লিমিটেশনকে শোধরালেন কে? নিলস বোর। এবং তারপরেই আসলো কি? রাদারফোর্ড অ্যাটমিক মডেলের পরেই আসে কি? বোরস অ্যাটমিক মডেল। তবে বোরস অ্যাটমিক মডেল পড়ার আগে আমরা পড়ব প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি বা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি বা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্লাঙ্ক কি বলছেন? বিজ্ঞানী প্লাঙ্ক কি বলছেন? বিজ্ঞানী প্লাঙ্ক বলছেন সমস্ত বিকিরণই হচ্ছে কণাধর্মী। কি বললেন? সমস্ত বিকিরণই বা অল রেডিয়েশন, সমস্ত বিকিরণই হচ্ছে কি কণাধর্মী। তার মানে কোনো বস্তু থেকে যে পরিমাণ শক্তি শোষিত হয় বা যে পরিমাণ শক্তি বিকিরিত হয় তা ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে বলা হয় কোয়ান্টাম। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে কি বলা হয়? কোয়ান্টাম। এবং আলোর ক্ষেত্রে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে বলা হয় ফোটন। এবং তিনি আরো বললেন, কোনো অণু বা পরমাণু থেকে যে পরিমাণ শক্তির বিকিরণ ঘটবে বা যে পরিমাণ শক্তির শোষণ ঘটবে সেটা কন্টিনিউয়াসলি হবে না, সেটা মাঝে মধ্যে প্যাকেট রূপে বিকিরিত হবে বা শোষিত হবে। তাহলে শক্তির শোষণ বা বিকিরণ কন্টিনিউয়াসলি হবে না, ওটা মাঝে মধ্যে প্যাকেট প্যাকেট রূপে হবে। ওকে, ঠিক এই ওয়ার্ডটাই তিনি ইউজ করেছেন, প্যাকেট রূপে হবে। তাহলে সেই জন্যই যেহেতু শক্তি কন্টিনিউয়াসলি বিকিরিত হচ্ছে না, শক্তি মাঝে মধ্যে প্যাকেট রূপে বিকিরিত হচ্ছে, তাই পারমাণবিক বর্ণালী আমরা পাই লাইন স্পেকট্রাম। তাই পারমাণবিক বর্ণালীগুলো কি হয়? বিচ্ছিন্ন রেখা বর্ণালী। কারণ পরমাণু কন্টিনিউয়াসলি শক্তির বিকিরণ করে না, পরমাণু মাঝে মধ্যে প্যাকেট রূপে শক্তির কি করে? বিকিরণ করে। এই মাঝে মধ্যে প্যাকেট রূপে শক্তির বিকিরণ হয়, মানে বিকিরণ ঘটে, মানে এটা ব্যাপারটা কি? ধরো এই স্টুডিওতে আমি যদি 2 ঘন্টা পড়াই এবং এই 2 ঘন্টা যদি আলোটা জ্বলতে থাকে, তাহলে এক্ষেত্রে আমি 2 ঘন্টা ধরে কিন্তু আলো থেকে শক্তি পাবো। এই 2 ঘন্টা ধরে আমি আলো থেকে কন্টিনিউয়াসলি কি পাবো? শক্তি পাবো। ওকে, কিন্তু যদি আমি সুইচটা অফ করি অন করি, অফ করি অন করি, তখন কি কন্টিনিউয়াসলি আমি আলোক শক্তি পাবো? তখন কিন্তু আমি কন্টিনিউয়াসলি আলোক শক্তি পাবো না, তখন আলোক শক্তি আমি মাঝে মধ্যে পাবো। ঠিক এই জিনিসটাই পরমাণুর ক্ষেত্রে হয়। পরমাণুর ক্ষেত্রে শক্তির বিকিরণ কন্টিনিউয়াসলি হয় না, ওটা মাঝে মধ্যে অফ অন অফ অন অফ অন, এইভাবে মাঝে মধ্যে কি হয়? শক্তির বিকিরণ ঘটে। তাই পারমাণবিক বর্ণালীগুলো কি হয়? লাইন স্পেকট্রাম বা রেখা বর্ণালী হয়। ওকে, এবার প্রত্যেকটা ফোটন বা প্রত্যেকটা কোয়ান্টাম একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির অধিকারী হয়, কিন্তু ওই শক্তির পরিমাণ ধ্রুবক হয় না। প্রত্যেকটা ফোটনের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে, কিন্তু ওই শক্তিটা, মানে ওই শক্তির পরিমাণটা কিন্তু ধ্রুবক নয়। ওকে, এবং একটি ফোটন কর্তৃক যে পরিমাণ বা একটি কোয়ান্টাম কর্তৃক যে পরিমাণ শক্তির বিকিরণ ঘটে বা যে পরিমাণ শক্তির শোষণ ঘটে সেটা ওর কম্পাঙ্কের সমানুপাতিক। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট কি? যে কোনো বিকিরণই হচ্ছে কি কণাধর্মী। বিকিরিত বা শোষিত শক্তি কতকগুলি ক্ষুদ্র কণার সমষ্টি, যাকে আমরা কি বলছি? কোয়ান্টাম। এবং এই শক্তি প্যাকেট রূপে মাঝে মধ্যে ঝাঁকে ঝাঁকে শোষিত বা বিকিরিত হয়। এবং আলোর ক্ষেত্রে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে আমি কি বলছি? ফোটন। এবং আমি আরো কি বলছি? প্রত্যেকটা ফোটন বা প্রত্যেকটা কোয়ান্টাম একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির অধিকারী, কিন্তু ওই শক্তির পরিমাণ কখনো ধ্রুবক নয়। এবং একটি ফোটন বা একটি কোয়ান্টাম যে পরিমাণ শক্তির শোষণ ঘটায় বা যে পরিমাণ শক্তির বিকিরণ ঘটায় সেটা ওর কম্পাঙ্কের সাথে কি সমানুপাতিক। তাহলে আমি লিখেছি একটি ফোটন বা একটি কোয়ান্টাম কর্তৃক বিকিরিত বা শোষিত শক্তি ওর কম্পাঙ্কের কি সমানুপাতিক। তার মানে ইটা কি? ইটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তি, সেটা কার সাথে সমানুপাতিক? ওর কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। এটা হচ্ছে নিউ। নিউ মানে হচ্ছে আমার কম্পাঙ্ক। তাহলে ই ভ্যারিজ অ্যাজ কি? নিউ। ই ভ্যারিজ অ্যাজ নিউ, যেখানে নিউ হচ্ছে কি? আমার কম্পাঙ্ক। নিউ হচ্ছে আমার কম্পাঙ্ক।
ওকে, এবার ই ইজিক্যাল টু, যদি আমাকে ইজিক্যাল টু করতে হয় একটা ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকটা হচ্ছে এইচ নিউ। তাহলে ই ইজিক্যাল টু আসলো আমার এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, যেখানে এইচ কে কি বলা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেখানে এইচ হচ্ছে আমার প্লাঙ্কের ধ্রুবক, এবং এই এইচ এর একটা মান আছে এবং সেই মানকে তোমার মুখস্থ রাখতে হবে। সেই মানটা কি 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, এবং সিজিএস এ কি হবে 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড। ওকে, এইচ এর ভ্যালু আমি এসআইতেও লিখে দিলাম, সিজিএসেও লিখে দিলাম। এসআই থেকে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, আর সিজিএসে হচ্ছে 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড। এটাই হচ্ছে আমার এইচ এর ভ্যালু, যেটা আমাকে মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আমাদের নিউমেরিক্যালসে লাগবে সেটা হচ্ছে ই ইজিক্যাল টু কি এইচ নিউ, ই ইজিক্যাল টু কি এইচ নিউ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা কার শক্তি? এটা হচ্ছে একটি ফোটন কর্তৃক শোষিত বা বিকিরিত শক্তি। এটা কি একটি ফোটন কর্তৃক বিকিরিত বা শোষিত শক্তি, একটি ফোটন কর্তৃক বিকিরিত বা শোষিত শক্তি, বিকিরিত বা শোষিত শক্তি। এবার যদি আমার একটা ফোটন না থেকে এন সংখ্যক ফোটন থাকে তখন কি হবে? দেখো, একটা ফোটনের শক্তি কত? এইচ নিউ। তাহলে এন সংখ্যক ফোটনের শক্তি কি হবে? ই ইজিক্যাল টু এন এইচ নিউ। তাহলে একটা ফোটনের শক্তি যদি এইচ নিউ হয়, তাহলে এন সংখ্যক ফোটন থাকলে আমার শক্তি কি হবে? এন এইচ নিউ, যেখানে এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ ফোটনস, নাম্বার অফ ফোটনস বা নাম্বার অফ কোয়ান্টামস, সেটাও আমি লিখতে পারি। তাহলে এটাও একটা ফর্মুলা যেটা আমাকে মনে রাখতে হবে, এটাও একটা ফর্মুলা যেটা আমাকে মনে রাখতে হবে। ওকে, তাহলে চলো, এবার এই হলো আমার প্লাঙ্কের তত্ত্ব। এবং প্লাঙ্কের তত্ত্ব থেকে আরো যেটা জানা যায় যে এই হচ্ছে আমার একটা বিন্দু আর এই হচ্ছে আমার একটা বিন্দু। সেখান থেকে আর কি জানা যায়? প্লাঙ্ক বলছেন যখন আলো কি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এই আলো যখন এক পয়েন্ট থেকে এক পয়েন্টে যাবে, মানে এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে যাবে, তখন ও তরঙ্গের ন্যায় কি হবে? প্রবাহিত হবে। আলো যখন এক পয়েন্ট থেকে এক পয়েন্টে যাবে তখন ও তরঙ্গের আকারে কি হবে? প্রবাহিত হবে। কিন্তু যখন কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আলোক শক্তি শোষিত হবে বা নির্দিষ্ট বিন্দু থেকে আলোক শক্তি বিকিরিত হবে, সেটা কণার ন্যায় ঘটবে, বা তখন ও কি করবে? কণা ধর্ম প্রদর্শন করবে। অর্থাৎ আলো মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যখন প্রবাহিত হবে তখন ও তরঙ্গ ধর্ম প্রদর্শন করবে, আর যখন আলোক শক্তি শোষিত বা বিকিরিত হবে তখন ও কি করবে? কণা ধর্ম প্রদর্শন করবে। অর্থাৎ লাইট, অ্যাকর্ডিং টু প্লাঙ্কস, লাইটের দু রকম প্রপার্টি আছে, ডুয়াল প্রপার্টি আছে। একটা হচ্ছে তার ওয়েভ নেচার, আর একটা হচ্ছে কি তার পার্টিকেল নেচার। একটা হচ্ছে ওয়েভ নেচার আর একটা হচ্ছে কি পার্টিকেল নেচার। এই ওয়েভ নেচার কখন শো করে? যখন আলোর প্রতিফলন প্রতিসরণ হয় তখন ও ওয়েভ নেচারটাকে শো করে বা তরঙ্গ ধর্ম প্রদর্শন করে। পার্টিকেল নেচার কখন শো করে? যখন আমরা পড়েছি আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পটন এফেক্ট বা স্পেকট্রাম, যখন বর্ণালী তৈরি হয় তখন আলো কি করে? তার পার্টিকেল ধর্ম বা কণা ধর্ম কি করে? প্রদর্শন করে। তাহলে প্লাঙ্কের মত অনুসারে লাইটের দুটো প্রপার্টি আছে, একটা ওয়েভ নেচার আর একটা হচ্ছে কি পার্টিকেল নেচার। এবার আমরা একটু দেখি, একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝি এই পার্টিকেল নেচার কি আর ওয়েভ নেচার কি। দেখো, একটা গল্প বলি, গল্প ঠিক না, একটা উদাহরণ দিই তোমাকে। ধরো আমাদের এখন কি চলছে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল চলছে। ওকে, আইপিএল এ আমাদের এখন সবচেয়ে জোরে বল করছে কে? মায়াঙ্ক যাদব। মায়াঙ্ক যাদব কিন্তু এখন প্রায় 150 কিলোমিটার গতিতে বা 150 কিলোমিটার ওপরে কি করছে? বল করছে। এবার কোনো ব্যাটসম্যান যখন এখন যদি কোনো বোলার যত জোরে বল করে ঠিক
তত জোরে ব্যাটসম্যানের কাছে কি হয়, বলটা আসে। মানে একজন বোলার যত শক্তিতে, মানে যত জোরে যত শক্তি প্রয়োগ করে বাউন্সার দেয়, ঠিক তত জোরে ব্যাটসম্যানের কানের পাশ থেকে কি হয়ে যায়, বলগুলো বেরিয়ে যায় সাঁই করে। তার মানে এক্ষেত্রে বোলারের শক্তি বলের মাধ্যমে ব্যাটসম্যানের কাছে পৌঁছায়। এক্ষেত্রে বোলার যত জোর শক্তি প্রয়োগ করে বাউন্সার দেবে, ঠিক ব্যাটসম্যানের কানের পাশ থেকে তত জোরে বাউন্সারগুলো বেরোবে। তার মানে বোলারের শক্তি বলের মাধ্যমে ব্যাটসম্যানের কাছে এসে পৌঁছায়। অর্থাৎ শক্তি কি ধর্ম প্রদর্শন করছে, শক্তি কণা ধর্ম প্রদর্শন হচ্ছে। ওকে, আবার অনেক সময় তোমরা দেখবে, বিশেষ করে ডেল স্টেইন, তারপরে তোমার আর কি আছে, ম্যাকগ্রা, ওয়াসিম আকরম, অনেক সময় ব্যাটসম্যানদের ঘাবড়ে দেওয়ার জন্য বা ভয় পাওয়ানোর জন্য কি করে, একটা কড়া চাহনি দেয়। ধরো ব্যাটসম্যান কোনো একটা শট খেলতে গিয়ে মিস করলো, ও একটা বোলার কি করে, একটা কড়া লুক বা কড়া চাহনি ব্যাটসম্যানের দিকে ছুড়ে দেয়। ওকে, কেন ছুড়ে দেয়? বা ধরো একটা বোলারের খুব সুন্দর বলে ব্যাটসম্যান 4 মেরে দিল, তখন কি করে, বোলার একটা কি করে, কড়া চাহনি বা কড়া লুক ব্যাটসম্যানের দিকে ছুড়ে দেয়, যাতে ব্যাটসম্যান ঘাবড়ে যায় বা ভয় পেয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে বোলারের চোখ থেকে ব্যাটসম্যানের চোখে কি করছে, শক্তি ট্রান্সফার হচ্ছে, এবং এই শক্তিটাকেই হচ্ছে কি, এই শক্তিটাকেই আমরা বলছি শক্তির তরঙ্গ ধর্ম প্রকাশ পাচ্ছে। কারণ তরঙ্গকে কিন্তু চোখে দেখা যায় না, পার্টিকেলকে কিন্তু চোখে দেখা যায়। যখন বোলার বল করছে, তখন বোলারের শক্তি বলের মাধ্যমে ব্যাটসম্যানের কাছে যাচ্ছে, মানে শক্তির কণা ধর্ম প্রদর্শন হচ্ছে। আর যখন বোলার ব্যাটসম্যানের দিকে কড়া চাহনি দিচ্ছে, তখন কিন্তু ব্যাটসম্যানকে ঘাবড়ে দেওয়ার জন্য যখন কড়া চাহনি দিচ্ছে, তখন কিন্তু সেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, অর্থাৎ শক্তির কি হচ্ছে, তখন তরঙ্গ ধর্ম প্রকাশ পাচ্ছে। ওকে, বা তোমরা আর একটা উদাহরণ দিলেও বুঝতে পারবে, দেখে থাকবে যখন ক্লাসরুমে যখন ছাত্ররা অত্যন্ত গন্ডগোল করে, ধরো কোনো একটা ছাত্র অত্যন্ত গন্ডগোল করছে, তখন মাঝে মধ্যে স্যার কি করে, ছাত্রের দিকে একটা কড়া চাহনি দেয়, ঠিক আছে, এবং কড়া চাহনি দেওয়ার সাথে সাথে ছাত্রটা কি করে, চুপ করে যায়। অর্থাৎ স্যারের চোখ থেকে ছাত্রের চোখে কি হচ্ছে, শক্তি কি করছে, ট্রান্সফার হচ্ছে। স্যারের চোখ থেকে ছাত্রের চোখে শক্তির কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ শক্তি কি করছে, তার তরঙ্গ ধর্ম দেখাচ্ছে। অর্থাৎ ছাত্রটা কি করছে, চুপ করে যাচ্ছে। অনেক সময় কড়া চাহনি দিলেও ছাত্র চুপ করে না, ছাত্র তখনও কি করে, বদমাইশি করে। তখন অনেক সময় দেখা যায় স্যারেরা তার হাতের চকটা ছাত্রের দিকে কি করে, ছুঁড়ে মারে। যত জোরে ছাত্রের দিকে চকটা ছোড়ে, তত জোরে এসে ছাত্রের গায়ে লাগে। অর্থাৎ এক্ষেত্রে স্যারের শক্তি চকের মাধ্যমে ছাত্রের কাছে এসে পৌঁছাচ্ছে, অর্থাৎ শক্তির কণা ধর্ম প্রকাশ পাচ্ছে। আর যখন কড়া চাহনি দিচ্ছে, তখন শক্তির তরঙ্গ ধর্ম প্রকাশ পাচ্ছে। এই হচ্ছে আমার ওয়েভ নেচার, আর এই হচ্ছে আমার পার্টিকেল নেচার। ওকে, তাহলে প্লাঙ্কের তত্ত্ব থেকে আমরা জানলাম লাইটের ওয়েভ নেচারও আছে, পার্টিকেল নেচারও আছে। চলো নেক্সট এবার আমরা পড়বো বোরস অ্যাটমিক মডেল। নেক্সট আমরা পড়বো বোরের মতবাদ। রাদারফোর্ডের মতবাদ ব্যর্থ হয়ে গেল, তারপর চলে আসলো আমাদের কাছে বোরের মতবাদ বা বোরস অ্যাটমিক মডেল। বোরস কি বলছে? বোরস যেটা বলছে যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে অসীম সংখ্যক বৃত্তাকার কক্ষপথ থাকতে পারে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে অসীম সংখ্যক বৃত্তাকার কক্ষপথ থাকতে পারে। রাদারফোর্ড বলছিল যে এই অসীম সংখ্যক বৃত্তাকার কক্ষপথের মধ্যে ইলেকট্রন নিজের পছন্দ মতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে। কিন্তু বোর বলল না, ইলেকট্রন নিজের পছন্দ মতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে না। ইলেকট্রন সেই সমস্ত নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে। কি বলল? ইলেকট্রন সেই সমস্ত নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে যে সমস্ত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করার সময় ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হবে। তাহলে বোর বলল যে সমস্ত কক্ষপথে আবর্তন করার সময় ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হবে, সেই সমস্ত কক্ষপথে ইলেকট্রন আবর্তন করবে, বাদ বাকি কক্ষপথে ইলেকট্রন আবর্তন করবে না। তাহলে দেখো ফার্স্ট পয়েন্ট আমি সেটাই লিখেছি, ইলেকট্রন সেই সমস্ত নির্দিষ্ট ব্যাসার্ধের কতকগুলি বৃত্তাকার কক্ষে আবর্তন করে যে সমস্ত বৃত্তাকার কক্ষে আবর্তনের সময় ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর সরল গুণিতক হয়। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বলতে
ভরবেগ হচ্ছে এমভি, ভরবেগ হচ্ছে এমভি, আর কৌণিক ভরবেগ আসলে আসে এমভিআর, যেখানে এম হচ্ছে ইলেকট্রনের মাস, ভি হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি, আর হচ্ছে ব্যাসার্ধ মানে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে দূরত্ব। এটাই হচ্ছে কি আমার কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। তাহলে এমনি ভরবেগ হচ্ছে এমভি, আর কৌণিক ভরবেগ হলে আসে এমভিআর ইজ ইকাল টু এনএইচ বাই 2 পাই। কি বলছে এক্ষেত্রে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি আসছে, এমভিআর ইজ ইকাল টু কি এনএইচ বাই 2 পাই, যেখানে এন এর ভ্যালু কি হতে পারে 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, অর্থাৎ এন ইজ ইকাল টু কি কক্ষ সংখ্যা, এন ইজ ইকাল টু কি কক্ষ সংখ্যা। যখন এন এর ভ্যালু 1 তখন আমরা পাই কি কে সেল, এন এর ভ্যালু যখন 2 তখন আমরা পাই এল সেল, এন এর ভ্যালু যখন 3 তখন আমরা পাই কি এম সেল, অর্থাৎ এন ইজ ইকাল টু কি কক্ষ সংখ্যা এবং এর মান 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়ে থাকে। দ্বিতীয় পয়েন্ট, প্রত্যেকটা কক্ষ একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির অধিকারী হয়, তাই কক্ষগুলোকে শক্তি স্তর বা এনার্জি লেভেল বলা হয়ে থাকে। তাহলে কি বললাম, প্রত্যেকটা কক্ষ একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির অধিকারী হয়। ওকে, অনেকটা ঠিক ফোটন বা কোয়ান্টামের মতো, যেটা আমরা প্ল্যাঙ্কস কোয়ান্টাম তত্ত্বে শিখেছি যে প্রতিটি কোয়ান্টাম একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির অধিকারী হয়। ঠিক তেমনই বোর বললেন প্রতিটি কক্ষ একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির অধিকারী হয়, তাই কক্ষগুলিকে তিনি বললেন কোয়ান্টাম সিলেক্টেড। তাই সেই কক্ষগুলোকে উনি কি বললেন, কোয়ান্টাম সিলেক্টেড, বা কক্ষগুলোকে উনি বললেন কোয়ান্টাইজড অবস্থায় আছে। অর্থাৎ ইলেকট্রন সেই সমস্ত কক্ষে আবর্তন করবে যে সমস্ত কক্ষ কোয়ান্টাইজড, বা যে সমস্ত কক্ষ হচ্ছে কোয়ান্টাম সিলেক্টেড। ওকে, আর এই কোয়ান্টাম সিলেক্টেড কক্ষগুলোকে কি বলা হয়, শক্তি স্তর, শক্তি স্তর বলে, শক্তি স্তর বা এনার্জি লেভেল বলে। এবং তিনি আরো বললেন এই সমস্ত কক্ষে যখন ইলেকট্রন আবর্তন করবে তখন ইলেকট্রন শক্তির শোষণও করবে না, শক্তির বর্জনও করবে না, তাই এই সমস্ত কক্ষপথগুলোকে বলা হয় স্থায়ী কক্ষপথ বা স্টেশনারি অরবিট। তাহলে তিনি কি বললেন, এই সমস্ত কক্ষে পরিভ্রমণরত, পরিশ্রমণ নয়, পরিভ্রমণরত, এই সমস্ত কক্ষে পরিভ্রমণরত ইলেকট্রন শক্তির শোষণও করে না, শক্তির বর্জনও করে না, তাই এদেরকে স্থায়ী কক্ষপথ বা স্টেশনারি অরবিট বলা হয়ে থাকে। ওকে, এবার 3 নম্বর কি, ইলেকট্রন কখন শক্তির শোষণ বা শক্তির বর্জন করে। দেখো সেকেন্ড পয়েন্টে কি ছিল, মানে যখন কোয়ান্টাম সিলেক্টেড কক্ষপথে যখন ইলেকট্রন আবর্তন করে তখন ইলেকট্রন শক্তির শোষণও করে না, শক্তির বর্জনও করে না, এদেরকে কি বলা হয় স্থায়ী কক্ষপথ। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তখন ধরে নেওয়া হয় কক্ষের শক্তি আর ওই কক্ষে আবর্তিত ইলেকট্রনের শক্তি কি হয়, সমান হয়, তাই ইলেকট্রন শক্তির শোষণও করে না, শক্তির বর্জনও করে না। এবার ইলেকট্রন কখন শক্তির শোষণ করে বা কখন শক্তির বিকিরণ করে, বলা হয়ে থাকে যখন কোনো ইলেকট্রন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে লাফিয়ে থাকে তখন শক্তির কি হয়, বিকিরণ হয়, আর যখন নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে স্থানান্তরিত হয় তখন শক্তির কি হয়, শোষণ হয়। মানে উচ্চতর থেকে নিম্নতর তরে নামলে শক্তির বিকিরণ ঘটবে, নিম্নতর থেকে উচ্চতর গেলে শক্তির কি ঘটবে, শোষণ ঘটবে। দেখো ব্যাপারটা, এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এই হচ্ছে আমার কক্ষ। আমি ধরে নিলাম এই কক্ষের শক্তি 5 কিলো জুল আর এই কক্ষের শক্তি হচ্ছে আমার 10 কিলো জুল। যখন ইলেকট্রন এই কক্ষপথে আবর্তন করবে তখন ইলেকট্রনের শক্তি আর কক্ষের শক্তি কি হবে, সেম হবে, সেটা কত হবে, 10 কিলো জুল। এবং এটা হচ্ছে উচ্চতর শক্তি, এটা হচ্ছে আমার নিম্নতর কক্ষ, এটা হচ্ছে উচ্চতর শক্তির কক্ষপথ, এটা হচ্ছে আমরা নিম্নতর শক্তির কক্ষপথ। এবার ইলেকট্রন যখন এখান থেকে নিম্নতর কক্ষে নেমে আসলো, যখন এখান থেকে আমার নিম্নতর কক্ষে নেমে আসলো তখন ইলেকট্রন কি করবে, এই কক্ষের শক্তির সাথে নিজের কক্ষের শক্তিকে কি করবে, সমান করবে। অর্থাৎ ইলেকট্রন যখন এখান থেকে এখানে নেমে আসছে তখন এই কক্ষের শক্তি আর ইলেকট্রনের শক্তি কি হবে, সেম হবে, তখন ইলেকট্রনের শক্তি কি হবে, 5 কিলো জুল। আগে কত ছিল, 10 কিলো জুল, যখন এই কক্ষে নেমে আসলো তখন শক্তি কত হলো, 5 কিলো জুল। এক্সট্রা 5 কিলো জুল কোথায় গেল, সেই এক্সট্রা 5 কিলো জুল ও কি করে দিল, বিকিরণ করে দিল। এই এক্সট্রা 5 কিলো জুল শক্তি কি করে দিল, বিকিরণ করে দিল। আবার
যখন এখান থেকে ও এখানে আসবে, অর্থাৎ 5 কিলোজুল থেকে যখন 10 কিলোজুলে যাবে, তখন ইলেকট্রন কি করবে, তার শক্তি আবার 10 কিলোজুল করে নেবে। অর্থাৎ 5 কিলোজুল ছিল, সেখান থেকে ইলেকট্রন কত করলো, 10 কিলোজুল শক্তি করে নিল। অর্থাৎ এক্ষেত্রে 5 কিলোজুল শক্তিও কি করলো, শোষণ করলো। ওকে, তাহলে ছিল 5 কিলোজুল, হলো 10 কিলোজুল। তাহলে সেই 5 কিলোজুল শক্তি কি করলো, সেই 5 কিলোজুল শক্তি ও বাইরে থেকে শোষণ করলো, করে কি করলো, উচ্চতর কক্ষে চলে গেল। আবার যখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষে নেমে আসছে, তখন ও কি করছে, এক্সট্রা যে 5 কিলোজুল শক্তি থাকছে সেটাকে ও কি করছে, বিকিরণ করে দিচ্ছে। ওকে, এই হচ্ছে আমার বোরের তিনটে মতবাদ, বোরের তিনটে মতবাদ। চলো, এবার বোরস অ্যাটমিক মডেল পড়লাম, এবার বোরস অ্যাটমিক মডেলের অ্যাপ্লিকেশন পড়বো। ফার্স্ট অ্যাপ্লিকেশন কি, ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে যে কোনো পরমাণুর এনতম কক্ষের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয়। যে কোনো পরমাণুর এনতম কক্ষের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয়, অর্থাৎ কোনো পরমাণুর এনতম কক্ষের বা এনতম বোর কক্ষের ব্যাসার্ধের রাশিমালা কিভাবে নির্ণয় করব, সেই ফর্মুলাটা হচ্ছে Rn is equal to R1H is equal to n square by z। এই ফর্মুলার সাহায্যে আমি যে কোনো পরমাণুর এনতম কক্ষের ব্যাসার্ধের রাশিমালা বা এনতম বোর কক্ষের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করতে পারি। ওকে, এখানে এনটা কি, এনটা হচ্ছে আমার কক্ষ সংখ্যা। এখানে জেডটা কি, জেডটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। ওকে, এখানে আর এনটা কি, এখানে এনতম কক্ষের ব্যাসার্ধ। এখানে R1H-টা কি, R1H-টা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষ বা প্রথম কক্ষের ব্যাসার্ধ, প্রথম কক্ষের ব্যাসার্ধ। এবং এই ভ্যালুটা আমাকে মনে রাখতে হবে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ কত, Rn ইজ ইকাল টু এর প্রথম কক্ষের ব্যাসার্ধ হচ্ছে 0.52 অ্যাংস্ট্রম, 0.529 অ্যাংস্ট্রম। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার জেড। তাহলে এই দুটো ফর্মুলা আমাকে মনে রাখতে হবে, এবং মনে রাখলে আমি এই ফর্মুলার সাহায্যে যে কোনো পরমাণুর এনতম কক্ষের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করতে পারি। যে কোনো পরমাণুর এনতম কক্ষের ব্যাসার্ধের রাশিমালা আমি নির্ণয় করতে পারি। এবার তোমরা প্রশ্ন করতে পারো, এই ফর্মুলা আপনি কোথা থেকে পেলেন? দেখো, ফর্মুলার ডেরিভেশন কিন্তু তোমার পরীক্ষায় আসতো না, আগে আসতো না, আর এখন তো ফর্মুলার ডেরিভেশন আসার কোনো প্রশ্নই নেই, কারণ তোমার সমস্ত পরীক্ষাটাই হবে এমসিকিউতে। ওকে, তাই এই ফর্মুলার ডেরিভেশন তোমাকে বার করতে দেবে না, তোমাকে ফর্মুলা মুখস্থ করতে হবে এবং সেখান থেকে তোমাকে নিউমেরিক্যালস করতে হবে। কিন্তু তোমাদের জন্য আমি জাস্ট এই ফর্মুলাটাকে প্রুফ করে দেখিয়ে দেবো, এই ফর্মুলাটা আমি প্রুফ করে তোমাদের জন্য জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমাদের মনে না রাখলেও চলবে, তোমাদের এই দুটো ফর্মুলা কি করতে হবে, মনে করে রাখতে হবে। চলো প্রুফ করে নিই। দেখো, রাদারফোর্ড তত্ত্ব থেকে আমরা কি পেয়েছি, রাদারফোর্ড তত্ত্ব থেকে আমরা পেয়েছি জেড স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার ইজ ইকাল টু mv স্কোয়ার বাই আর। এটা আমরা রাদারফোর্ড থেকে পেয়েছি এবং এটা হচ্ছে এসআই ইউনিটে ফর্মুলা। এখান থেকে আমি কি করছি, ভি এর ভ্যালু বার করছি। তাহলে এখান থেকে আমার ভি স্কোয়ার কত আসবে, ভি স্কোয়ার আসবে, এখান থেকে দেখো একটা আর কেটে গেল, এখানে একটা আর পড়ে থাকলো, তাহলে ভি স্কোয়ার আসবে আমার জেড স্কোয়ার ডিভাইড বাই 4πε0 এম আর। এটাই হচ্ছে আমার ভি স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এটা হচ্ছে আমার রাদারফোর্ড থেকে পেলাম। বোর্ড থেকে কি পাবো, বোর্ডের তত্ত্ব অনুসারে আমরা পড়েছি mvr ইজ ইকাল টু nh বাই 2π। এখান থেকে আমি কি করছি, ভি স্কোয়ারের ভ্যালু বার করছি। তাহলে ভি স্কোয়ার ইজ ইকাল টু কি হবে, ভি স্কোয়ার ইজ ইকাল টু হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4π স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এটা আমি পেলাম কোথা থেকে, বোর তত্ত্ব থেকে। ওকে, এটা পেলাম রাদারফোর্ড থেকে, এটা পেলাম বোর তত্ত্ব থেকে। এইবার আমি কি করব, এইবার আমি এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ কি করব, তুলনা করে পাই। 1 নম্বর সমীকরণ
এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। তাহলে দুটো সমীকরণ তুলনা করলে কি পাচ্ছি, জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 এম আর ইজ ইকাল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ওকে, দুটো ইকুয়েশন আমি কি করলাম, ইকুয়াল করলাম। এখান থেকে কি কি কেটে যাচ্ছে, দেখো 4 আর 4 কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। পাই আর পাই কেটে গেলে একটা পাই পড়ে থাকে। ওকে, এখান দিয়ে দেখো এম আর একটা এম কেটে গেলে একটা এম পড়ে থাকে, আর 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 কেটে গেলে একটা আর পড়ে থাকে। এখান থেকে দেখো আমি আর এর ভ্যালু বার করতে পারি। আর তাহলে এই আর ইজিক্যাল টু আমি কি বার করতে পারি, এই আর ইজিক্যাল টু, তাহলে দেখো আর ইজিক্যাল টু আমি লিখতে পারি, আর ইজিক্যাল টু লিখতে পারি এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর ইজিক্যাল টু লিখছি এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন 0, এই এপসাইলন 0টা উপরে চলে যাবে, এই এপসাইলন 0টা এখানে চলে যাচ্ছে, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন 0 ডিভাইড বাই জেড স্কোয়ার পাই এম, ডিভাইড বাই জেড স্কোয়ার পাই এম। এটাই হচ্ছে কি আমার আর এন, এটাই হচ্ছে কি আমার আর এন, মানে এন-তম কক্ষের ব্যাসার্ধের রাশিমালা। এটাই হচ্ছে কি আমার আর এন বা এন-তম কক্ষের ব্যাসার্ধের রাশিমালা। এবার হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ক্ষেত্রে বা প্রথম বোর কক্ষের ক্ষেত্রে, বোর কক্ষের ক্ষেত্রে বা প্রথম কক্ষের ক্ষেত্রে, প্রথম কক্ষের ক্ষেত্রে বলতে n ইজিক্যাল টু কি হবে, 1 হবে, n মানে কক্ষ সংখ্যা, আর হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক z ইজিক্যাল টু কি হয়, 1 হয়। তাহলে এখানে n এর ভ্যালু 1 আর z এর ভ্যালু আমি 1 বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি, R1H মানে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ, R1H হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ ইজিক্যাল টু কি পাচ্ছি, দেখো n এর ভ্যালু 1 বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমার পড়ে থাকে এইচ স্কোয়ার এপসাইলন 0। ওকে, ডিভাইড বাই জেড এর ভ্যালু 1 বসাচ্ছি, তাহলে আমার পড়ে থাকে স্কোয়ার পাই এম। এটাই হচ্ছে আমার হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধের রাশিমালা। এবং এখানে এইচ এর ভ্যালু, এপসাইলন 0 এর ভ্যালু, ইলেকট্রনের চার্জ, পাই, পাই মানে হচ্ছে 3.14, আর এম এর ভ্যালু যদি আমি বসাই তাহলে যে ভ্যালুটা আমার কাছে আসে সেটা হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। অর্থাৎ এর ভ্যালুগুলো যদি আমি বসাই তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ কত আসবে, 0.529 অ্যাংস্ট্রম। এবার দেখো এখান থেকে নিয়ে আসছি আর এন, কোথা থেকে লিখছি, এখান থেকে, এখান থেকে আমি কনস্ট্যান্ট টার্মগুলো কি করছি, আলাদা করছি, কনস্ট্যান্ট টার্মগুলো আলাদা করছি। তাহলে এখানে ধ্রুবক রাশি কি, এইচ একটা হচ্ছে আমার ধ্রুবক রাশি, এপসাইলন 0 হচ্ছে কি আমার একটা ধ্রুবক রাশি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর এপসাইলন 0 হচ্ছে পারমিটিভিটি কনস্ট্যান্ট। তাহলে এইচ স্কোয়ার এপসাইলন 0। নিচে ধ্রুবক কি আছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে একটা ধ্রুবক, স্কোয়ার, ইলেকট্রনের চার্জ কখনো চেঞ্জ হবে না। পাই, পাইয়ের মান 3.4, এটাও একটা ধ্রুবক। ওকে, এম, এম হচ্ছে ইলেকট্রনের মাস, ইলেকট্রনের মাসও কখনো চেঞ্জ হবে না, তাহলে এমও হচ্ছে আমার একটা ধ্রুবক। এইগুলো হচ্ছে আমার ধ্রুবক রাশি। চলরাশিকে, চলরাশি হচ্ছে এন স্কোয়ার, কক্ষ সংখ্যা বদলে যাবে, আর জেড পরমাণু বদলালে তার পরমাণু ক্রমাঙ্কও কি হয়ে যাবে, বদলে যাবে। এবার তুমি যদি এটা ভালো করে খেয়াল করো, এটাকে যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখো এটা ইজিক্যাল টু মানে এটাই, এটা আর এটা, এটা আর এটা, এটা আর এটা কি সমান, তাহলে এটার জায়গায় আমি কি বসাতে পারি, R1H বসাতে পারি। তাহলে আমি Rn ইজিক্যাল টু এর জায়গায় আমি কি বসাতে পারি, R1H, কারণ এটাই হচ্ছে আমার হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ, ইন্টু কি এন স্কোয়ার জেড, ইন্টু কি এন স্কোয়ার জেড। দেখো আমি প্রুফ করে দিলাম, দেখো Rn ইজিক্যাল টু R1H ইন্টু এন স্কোয়ার জেড। দেখো আমার ফর্মুলা কি হয়ে গেল, প্রুফ করে আমি দিলাম। ওকে, এই ফর্মুলা প্রুফ তোমাদের লাগবে না, তোমাদের এই দুটো ফর্মুলা আমাকে কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। ওকে, চল নেক্সট। নেক্সট আমরা পড়ব যে কোনো পরমাণুর এনতম কক্ষে আবর্তিত ইলেকট্রনের শক্তির রাশিমালা। আমি আবারও বলছি, শক্তির রাশিমালা আমি কিভাবে ডিরাইভ করছি সেই ডেরিভেশন মনে রাখতে হবে না, যেটুকুনি আমি মুখস্থ করতে বলছি ঠিক সেইটুকুনি ফর্মুলাই তোমরা মুখস্থ করে রাখবে।
তাহলে এনতম কক্ষে আবর্তিত ইলেকট্রনের শক্তির রাশিমালা সেটা হচ্ছে ইএন। ইএন হচ্ছে এনতম কক্ষে আবর্তিত ইলেকট্রনের শক্তি, ইজিক্যাল টু লিখতে পারি E1H ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ফর্মুলা হচ্ছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। আচ্ছা, তাহলে কি আসছে ইএন ইজিক্যাল টু E1H জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। জেডটা কি পরমাণু ক্রমাঙ্ক, এন হচ্ছে কক্ষ সংখ্যা, ইএনটা কি এনতম কক্ষে আবর্তিত ইলেকট্রনের শক্তি, E1Hটা কি, E1Hটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি বা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে আবর্তিত ইলেকট্রনের শক্তি। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি বলতে পারি, বা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে আবর্তিত ইলেকট্রনের শক্তি। ওকে, এই শক্তির মান কত? এই শক্তির মান -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে আমি লিখতে পারি E1 ইজিক্যাল টু -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এবার এই ইলেকট্রন ভোল্টটাকে আমি জুলে কনভার্ট করে নিতে পারি। ইলেকট্রন ভোল্টটাকে জুলে কনভার্ট করলে কি হবে? 1 ইলেকট্রন ভোল্ট ইজিক্যাল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট ইজিক্যাল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এখান থেকে আমি কি পাবো? E1 ইজিক্যাল টু, এটাকে যদি জুলে কনভার্ট করি তাহলে এর সঙ্গে গুণ করতে হবে আমাকে কত? এর সঙ্গে গুণ করতে হবে আমার 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। গুণ করলে কি পাই? -2.18 ইন্টু 10⁻18 জুল ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই তিনটে ফর্মুলা আমাকে কি করতে হবে? মনে রাখতে হবে, এবং এই তিনটে ফর্মুলা দিয়েই আমাদের কি আসবে? অঙ্ক আসবে। এই তিনটে ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক আসবে। ওকে, তাহলে এই গেল আমার শক্তির রাশিমালা। এইবার আমরা চলে আসি কোনো পরমাণুর এনতম কক্ষে আবর্তিত ইলেকট্রনের গতিবেগের রাশিমালা, অর্থাৎ কোনো কক্ষে ইলেকট্রন যে স্পিডে ঘুরছে সেই স্পিডের রাশিমালা। এবং এটাও আমাকে মনে রাখতে হবে, সেটা কি? Vn ইজিক্যাল টু 2π জেড স্কোয়ার ই ডিভাইড বাই NH। তাহলে ফর্মুলা কি? 2π জেড স্কোয়ার, সরি জেড স্কোয়ার ই আমি ভুল বলেছি, 2π জেড স্কোয়ার বাই NH। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে আমার এনতম কক্ষে আবর্তিত ইলেকট্রনের গতিবেগ। তাহলে এনতম কক্ষে ইলেকট্রনের গতিবেগ কত? Vn। তাহলে Vn ইজিক্যাল টু ফর্মুলা কি? 2π জেড স্কোয়ার বাই NH, যেখানে সবকটা টার্মই আমি জানি। পাই হচ্ছে ধ্রুবক, জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে কি আমার কক্ষ সংখ্যা, আর এইচ হচ্ছে কি আমার প্লাঙ্কের ধ্রুবক। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ক্ষেত্রে, কি হবে? যেখানে z ইজিক্যাল টু 1 হবে, n ইজিক্যাল টু কি হবে? 1 হবে। তাহলে ফর্মুলা কি হয়ে যাবে? V1H ইজিক্যাল টু 2π স্কোয়ার ডিভাইড বাই H। এটা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে আবর্তিত ইলেকট্রনের গতিবেগের রাশিমালা। তাহলে আমাকে এই ফর্মুলা আর এই ফর্মুলা আমাকে কি করতে হবে? মনে রাখতে হবে। মনে রাখলেই আমাদের হয়ে যাবে। চলো, তো মোটামুটি শেষ। এইবার আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি এবং সেই কোশ্চেনগুলো কি করব? তোমাদের সাথে আলোচনা করব। ওকে, সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করব, এবং এই কোশ্চেনগুলোই তোমার দেখবে যে কোশ্চেন ফার্স্টে দিয়েছি এটাই তোমাকে এমসিকিউ আকারে দিয়ে দেবে। দিয়ে তোমাকে এখানে 4টে অপশন দিয়ে দিল, 0.529 অ্যাংস্ট্রম, অপশন বি দিয়ে দিল 1.06 অ্যাংস্ট্রম, সি দিয়ে দিল তোমার 2.06 অ্যাংস্ট্রম, ডি দিয়ে দিল তোমার 3 অ্যাংস্ট্রম। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর
প্রথম কক্ষের ব্যাসার্ধ 0.52 অ্যাংস্ট্রম হলে, ওকে, 0.52 অ্যাংস্ট্রম হলে হিলিয়াম প্লাস আয়নের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ কত? তোমাকে চারটে অপশন কি করেছে বলে দিয়েছে, বলে দিয়েছে। ফার্স্ট অপশন কি? 0.529 অ্যাংস্ট্রম, সেকেন্ড অপশন 1.06 অ্যাংস্ট্রম, থার্ড 2.06 অ্যাংস্ট্রম, আর লাস্ট 4 নম্বর হচ্ছে 3 অ্যাংস্ট্রম। দেখা যাক। তাহলে চলো 1 নম্বর কোশ্চেনটা আমরা করে নিই। আচ্ছা, কিছুক্ষণ আগেই আমি তোমাদের একটা ফর্মুলা দিয়েছিলাম, ব্যাসার্ধের রাশিমালার ফর্মুলা। সেখানে ব্যাসার্ধের রাশিমালার ফর্মুলা কি ছিল? Rn is equal to R1H ইন্টু কি ছিল? n স্কয়ার জেড। R1H এর ভ্যালু কত? হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ দেখা দেওয়া আছে 0.52, তাহলে 0.52 অ্যাংস্ট্রম ইন্টু কি, আমার ফর্মুলা যাচ্ছে n স্কয়ার জেড। কি হবে? n স্কয়ার জেড। এটাই হচ্ছে আমার ফর্মুলা ছিল। এবার আমি কারবার করব হিলিয়াম প্লাস আয়নের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ। এবার হিলিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে কি বলেছে? দ্বিতীয় কক্ষ মানে n এর ভ্যালু কত? 2, আর হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 2। তাহলে সেক্ষেত্রে হিলিয়াম আয়নের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ সেটা কি হবে? R2He। R2He কি বোঝাচ্ছে? হিলিয়াম প্লাস আয়নের দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ সেটা কত? R2He ইজ ইকাল টু 0.52 অ্যাংস্ট্রম ইন্টু n হচ্ছে 2 এক্ষেত্রে, আর জেড হচ্ছে আমার, হ্যাঁ, n হচ্ছে আমার 2 স্কয়ার আর জেড হচ্ছে আমার 2। তাহলে এখান থেকে কত আসছে? এখান থেকে আসছে 0.52, এটা 0.529 করে নাও, এটা 0.529 করে নাও, এটা 0.529 করে নাও। ওকে, তাহলে 0.529 ইন্টু 2 স্কয়ার বাই 2, তাহলে ইন্টু কত আসছে? 2। তাহলে 0.529 ইন্টু 2 মানে কত আসছে? গুণ করে দেখবে, 1.06 অ্যাংস্ট্রম। আমার কত আসছে? 1.06 অ্যাংস্ট্রম। তাহলে কোন অপশনটা ঠিক হলো? আমার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক এই ধরনের কোশ্চেনই তোমাদের পরীক্ষায় এসে থাকবে। চলো 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। এবার আমরা 2 নম্বর করব। কি বলছে? হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষের শক্তি এত কিলো জুল হবে, এত কিলো জুল মোল টু দি পাওয়ার -1 হলে চতুর্থ কক্ষের শক্তি কি হবে বলে তোমাকে 4টে অপশন দেওয়া থাকবে, এবং 4টে অপশনের মধ্যে যেটা কারেক্ট হবে সেটা আমরা টিক মারবো। তাহলে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষের শক্তি বলে দিয়েছে, চতুর্থ কক্ষের শক্তি আমাকে চেয়েছে। দেখো, এবার হচ্ছে আমার শক্তির রাশিমালার ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল En ইজ ইকাল টু মাইনাস, আচ্ছা মাইনাস লেখার দরকার নেই এখানে, ফার্স্টে কি ছিল? E1H মানে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি ইন্টু কি ছিল? জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ইন্টু কি ছিল? জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষের শক্তি কি হবে? তাহলে সেটা আমি লিখবো E2H সেটা কি লিখবো? E2H ইজ ইকাল টু লেখা যায় E1H মানে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ ইন্টু জেড স্কোয়ার। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড এর ভ্যালু কত? 1, মানে পরমাণু ক্রমাঙ্ক 1, আর যেহেতু দ্বিতীয় কক্ষ বলেছে তাহলে এটা কত হবে? 1/2 স্কোয়ার। কত হবে? 1/2 স্কোয়ার। ওকে, তাহলে আমার এইটা আসলো হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষের শক্তি। এবার আমি ধরছি হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষের শক্তি E4H ইজ ইকাল টু, আমি কি লিখতে পারি আগের মতোই, E1H ইন্টু জেড স্কোয়ারের জায়গায় লিখতে পারি 1, আর এন স্কোয়ারের জায়গায় লিখতে পারি চতুর্থ কক্ষ, তাই আমি লিখলাম কত? 4 স্কোয়ার। এবার আমি কি করছি? এবার আমি লিখছি E4H বাই E2H ইজ ইকাল টু, দেখো ওপরে কি আছে? ওপরে আছে E1H ইন্টু হাফ স্কোয়ার, আর নিচে, সরি,
হ্যাঁ E1H ইন্টু 4 স্কোয়ার, আর নিচে আছে E1H ইন্টু হাফ স্কোয়ার। তাহলে দেখো এই E1H আর E1H কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে কাটলে আমার আসবে 2 স্কোয়ার বাই 4 স্কোয়ার, আমার আসছে 2 স্কোয়ার বাই 4 স্কোয়ার। এখান থেকে আমি কি বার করতে পারি, এখান থেকে আমাকে যেটা বার করতে দিয়েছে E4H, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষের শক্তি, ইজিক্যাল টু কি হবে 2 স্কোয়ার বাই 4 স্কোয়ার ইন্টু E2H। E2H কি, E2H হচ্ছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষের শক্তি। দেখো হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষের শক্তি কত দেওয়া আছে, -328, মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16, ইন্টু কত আছে -328, -328। এখান থেকে কি হবে, 8 দিয়ে যাবে, তাহলে 8 দিয়ে গেলে 4 8 32, এখানে কত আসবে 41, এটা 8 দুগুণে 16, তাহলে 2 দিয়ে হলে 2, তাহলে আমার আসছে 82, আমার আসছে -82 কিলো জুল মোল টু দি পাওয়ার -1। ওকে, তাহলে আমি কি পেলাম, হাইড্রোজেনের চতুর্থ কক্ষের শক্তি আমি কত পেলাম, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষের শক্তি পেলাম -82 কিলো জুল মোল টু দি পাওয়ার -1। তার জন্য 4:32, ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষের শক্তি কত পেলাম, -82 কিলো জুল মোল টু দি পাওয়ার -1। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা তোমাদের আমি একটু করতে দিয়ে রাখলাম। ওকে, নেক্সট কোশ্চেনটা তোমাদের দেওয়া থাকবে, বাড়ির কাজ, তোমরা বাড়ির কাজ করবে। এটা হবে 1 কিলো ইলেকট্রন ভোল্ট, এটা হবে 1 কিলো ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে ফোটনের শক্তি মানে তোমাকে ই বলে দিয়েছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট। 1 কিলো ইলেকট্রন ভোল্ট বলতে কিলো থেকে আমাকে ইলেকট্রন ভোল্টে যেতে গেলে আমাকে 10 কিউব দিয়ে গুণ করতে হবে, এটা হবে 10 কিউব ইলেকট্রন ভোল্ট। তারপরে ফর্মুলা তোমাদের জানা আছে, ই ইজিক্যাল টু কি এইচ নিউ। নিউটা হচ্ছে কি আমার কম্পাঙ্ক, অর্থাৎ নিউর ভ্যালু তোমাকে বার করতে হবে, বাড়িতে ট্রাই করো। লাস্ট এমসিকিউ কি, নিচের কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব খাটে না। বোরের তত্ত্বের সাফল্য হচ্ছে যে বোরের তত্ত্বের সাহায্যে আমরা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারি। বোরের তত্ত্বের সাহায্যে আমরা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে বোরের তত্ত্বগুলো কি হয়, খাটে। বোরের তত্ত্বগুলো কখন খাটে, এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে। কিন্তু তোমাকে বলেছে নিচের কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব খাটে না। প্রশ্ন হবে বোরের তত্ত্ব খাটে না। বোরের তত্ত্ব কখন কাদের ক্ষেত্রে খাটে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। He+, He প্লাসেও কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। লিথিয়াম 2+, লিথিয়াম 2+এও কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। কিন্তু H প্লাসে কোনো ইলেকট্রন নেই, 0 ইলেকট্রন। অর্থাৎ যেহেতু H প্লাসে একটা ইলেকট্রন নেই, যেহেতু H প্লাসে একটা ইলেকট্রন নেই, তাই H প্লাসের ক্ষেত্রে বোরের তত্ত্ব খাটে না। তাহলে এই অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে আজকের আমাদের এই অবধি থাকলো। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ। আজকের আমাদের এই অবধি থাকলো। আর আমার যেটা বলার কথা, যে আজকে যেটুকুনি আমি পড়ালাম সেটুকুনি তোমরা বাড়িতে পড়ে নাও, বাড়িতে বসে নোট ডাউন করে নাও। ওকে, যখন যেটা দেখবে, যখন যেটা পড়বে, বাড়িতে এসে সঙ্গে সঙ্গে সেটা পড়ে নেবে। তুমি যদি এই পড়াটা ফেলে রাখো তাহলে কি হবে, তোমার এই পড়াটা আর পড়া হবে না, এবং তুমি এটা সম্পূর্ণভাবে ভুলে যাবে, সম্পূর্ণভাবে ভুলে যাবে। তাই এক্ষেত্রে পড়াশোনার নিয়ম হচ্ছে, যখনই তুমি ভিডিও দেখছো বা স্যারের কাছ থেকে পড়ে আসছো, স্যার যেটা পড়াচ্ছেন বা ভিডিওতে যেটা পড়ানো হচ্ছে, সঙ্গে সঙ্গে বসে সেই পড়াটা তৈরি করে নাও, তবেই সেই পড়াটা তোমার মনে থাকবে, নতুবা তুমি ভুলে যাবে। ওকে, আর যেটা বলার আছে, তোমাদের কেমন লাগলো আমার পড়ানো সেটা তোমরা কমেন্টে জানিও। ওকে, আর আমাদের এই যে পরিশ্রম, এই যে ভিডিও, তোমরা আরো বেশি বেশি করে শেয়ার করে দাও। শুধু আমার ভিডিও না,
আমাদের এসওই বাংলা ইউটিউব চ্যানেলের যে স্যার পড়াবেন প্রত্যেকটা স্যার অত্যন্ত পরিশ্রম করেন। তারা পরিশ্রম করে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসেন, তোমরা সেই ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে কি করো, ছড়িয়ে দাও, শেয়ার করো। ওকে, আমার এইটুকুনি বলার ছিল। আজকে আমরা এই অবধি পড়ালাম, এবার আমরা নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু শিখবো বা আরো কিছু পড়বো। ওকে, তাহলে বাংলা শিখবে, বাংলা পড়বে, বাংলা জিতবে। ওকে, জয় হিন্দ, গুড নাইট।